কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো আছি। কথা ক্লিয়ার শোনা যায়? একটু যারা লাইভ দেখতেছেন একটু জানাবেন কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, এবং যারা মিটে আছেন তারা একটু লাইভে গিয়ে আপনাদের পরিচিত ফ্রেন্ড যারা আপনার সাথে পড়ে, আপনার সাথে পরীক্ষা দিবে, এতদিন থেকে আপনারা একসাথে পড়াশোনা করতেছেন বা পরীক্ষা দিচ্ছেন, তাদেরকে মেনশন করতে পারেন। পাশাপাশি হচ্ছে লাইভটাতে একটা করে রিয়েক্ট আর একটা করে কমেন্ট করে আসবেন। এতে করে হচ্ছে যারা জানে না আমাদের গ্রুপটা সম্পর্কে তাদের কাছে হয়তো গ্রুপটা পৌঁছায় যাবে। আচ্ছা, কথা ক্লিয়ার আছে? ওটা লাইভে চেক করে কমেন্ট করে জানাবেন। জি ভাই। জি ভাইয়া, ঠিক আছে। আমি কিন্তু কমেন্ট করতে বলেছিলাম। আচ্ছা, আপনাদের রেজাল্ট এখনো হয়নি তাই না? না ভাইয়া। কি মনে হয় রেজাল্ট কবে দিবে? যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত দেবে। এই মাসের শুরুতে মনে হয় হবে। বলে কি কি জানি। কি বলছে শুনছেন? আমাদের ভাই কি বললো? যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ নাও দিতে পারে, যখন সমস্যা নাই, যখন রেজাল্ট দিবে তখন আর শ্বাস। রেজাল্ট কে এত ভয় করেন কেন তাজিম ভাই? কারণ আমি ভিকটিম, এর জন্য বললাম। সমস্যা নাই, ভাই এত চিন্তা করতে হবে না, রেজাল্ট ভালো হবে। আর সামনের দিনেও আমরা আরো রেজাল্ট ভালো করব। একটা বিষয় যদি আমরা খেয়াল করি, ফেব্রুয়ারি মার্চ 2 মাস ক্লাস করলাম না? এই মাস বাদে অর্থাৎ এপ্রিল বাদ দিয়ে ফেব্রুয়ারি আর মার্চ 2 মাস ক্লাস করছি না? জি ভাইয়া। এই 2 মাসে আমরা কি কি পড়লাম একটা সামারাইজ করা যাক। কেন? কারণ হচ্ছে যে আমাদের রেজাল্ট হওয়ার আগেই আমরা যদি 50% এর মতো সিলেবাসটা কভার করতে পারি, অথবা 50% না হলেও 30 থেকে 40%, তাহলে কিন্তু দেখবেন যে হচ্ছে আমাদের এই থিওরিগুলোতে সমস্যাগুলো কমে যাবে। আরেকটা কথা আপনাদের বলেছিলাম, যা পড়তেছেন একটু মনোযোগ দিয়ে পড়বেন। অন্তত গল্পটার যে গল্পগুলো পড়তেছি বা যে কবিতাগুলো পড়তেছি অন্তত যেন মাথায় রাখতে পারি, বাংলাটা হলেও যেন মাথায় থাকে। তাতে কি হবে, আমরা যখন রিভিশন দেব বা প্রশ্নগুলো করতে যাব তখন দেখবেন যে এগুলো অনেক কাছে থাকে। আমরা ইতিমধ্যে যদি আমার যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম, ভিক্টোরিয়ান পোয়েট্রি শেষ হয়েছে তাই না? ভিক্টোরিয়ান শেষ বলতে ভুল বলতেছি আসলে। জি ভাই, ভিক্টোরিয়ান পোয়েট্রি আলফ্রেড টেনিসনের অংশটুকু শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। আর 16th and 17th সেঞ্চুরি পোয়েট্রি চিন্তা করলে আমাদের এডমান্ড স্পেন্সারের দ্য ভেরি কুইন করছি, তারপর হচ্ছে জন ডানের হচ্ছে দুইটা কবিতা শেষ করছি। আরো একটা বিষয় হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে আমার একটা ক্লাস বাকি আছে, আর মার্চের এখানে হচ্ছে পোয়েট্রি এন্ড ড্রামাতে একটা ক্লাস আছে। তো এই মাসেই মূলত হচ্ছে আমি এই মাসের 5টা ক্লাস সাথে আগের 2টা ক্লাস, সর্বমোট 7টা ক্লাস নিয়ে। দুদিন মূলত হচ্ছে একটু অসুস্থ ছিলাম, জাহিদ ভাই অসুস্থ ছিল, এই জন্য ক্লাস 2টা নিতে পারিনি। যেভাবে আমরা মেইনটেইন করার চেষ্টা করছি, অসুস্থ থাকার কারণে নিতে পারিনি। আসলে যে গরমে অসুস্থতা বলে হয়ে আসতেছে, হুটহাট করে চলে আসে। তো আজকে আমরা প্রথম এপ্রিল মাসে কি দিয়ে শুরু করব বলেন? দিন পাইছেন আপনারা? 16th and 17th সেঞ্চুরি পোয়েট্রি। আচ্ছা, আমরা এখন মিটে আছি হচ্ছে প্রায় 50 জনের মতো। কথা ক্লিয়ার না? ভাই আমার সাউন্ড কম আছে? না ভাইয়া, ক্লিয়ারই আছে। আপনাদের মনে হয় নিজের সমস্যা। না, কে যেন বলতেছে সাউন্ড ক্লিয়ার না। ভাইয়া নেট সমস্যা তো না, অন্য সবকিছুই আমাদের নিজেদের সমস্যা না, ভাইয়ার কথা ক্লিয়ার শুনতে পারতেছি না, সবারই সমস্যা হচ্ছে। সবার সমস্যা হচ্ছে? না সবার হচ্ছে না, যেমন আমার।
আমাদের কোনো সমস্যা হচ্ছে না তো। আচ্ছা ওকে, যদি সমস্যা না হয় তাহলে যার এখানে সমস্যা হচ্ছে একটু দেখেন, ডাটাটা অফ করেন অথবা ওয়াইফাইটা অফ অন করেন, হয়তো ঠিক হয়ে যেতে পারে। আমরা আজকে মূলত হচ্ছে যে কথাটা বলতে যাচ্ছিলাম, এই যে আপনারা এখানে প্রায় 63 জন, প্রায় 65 জন দেখতেছি এবং লাইভে আছে প্রায় 10 থেকে 15 জনের মতো। আপনারা সবাই পেইড কোর্সে জয়েন করছেন? জি ভাইয়া ভাইয়া না দাদা। আচ্ছা, যারা যারা জয়েন করেন নাই, যদি ইচ্ছা থাকে ক্লাসগুলো করার, দ্রুত জয়েন হয়ে নেন। আরেকটা কথা আমি বলেছিলাম যে এপ্রিল মাসের ক্লাস করতে হলে আপনাকে একটা শর্ত মানতে হবে, সেটা হচ্ছে অবশ্যই হোমওয়ার্ক করতে হবে। যারা হোমওয়ার্ক করবেন না তারা জয়েন করেন না। এই কথাটা আমি কিছুদিন আগেও বলেছিলাম, মনে পড়ে? জি ভাইয়া জি ভাইয়া। তো যারা হচ্ছে আমাদের জি ভাইয়া। জয়েন হতে চান দ্রুত জয়েন হয়ে নেন, আর খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্টও পেয়ে যাবেন। এরপরে হচ্ছে পুরো উদ্যমে আরো নতুন ভাবে শুরু হবে, তখন ক্লাসগুলো আরো নতুন ভাবে, নতুন জাঁকজমকপূর্ণ ভাবে পাবেন। আর নতুন নতুন কিছু হচ্ছে আমরা শুরু করব, সেটা জিনিস পাবেন। আচ্ছা, এখন যে বিষয়টাতে আমি যেতে যাচ্ছিলাম, আমরা আজকে মূলত পড়াশোনা করব জন ডানের আরেকটা কবিতা আমরা পড়ব। অলরেডি আমরা হচ্ছে দুইটা কবিতা পড়েছিলাম, আরেকটা কবিতা আজকে আমরা পড়ব। কি সেটা? That animate Factorization. বলেন, এই পর্যন্ত জন ডানের দুইটা কবিতা পড়ছি, সেই দুইটা কবিতা কি কি? The sunrise ভ্যালিডেশন আর ফরওয়ার্ডিং, এরপর হচ্ছে ভ্যালিডেশন। কি মাথায় আছে? বলেন, সানরাইজিং আর ভ্যালিডেশন ফরওয়ার্ডিং মর্নিং, কথা বলেন। জি ভাই আইডিয়া আছে ভাই। সানরাইজিং হলো, এটা হলো সূর্যকে নিয়ে গালিগালাজ করে, আর দুই হচ্ছে হলো ভ্যালিডেশন ফরওয়ার্ডিং মানে হচ্ছে হলো মৃত্যুকে নিয়ে বিলাপ না করা। আচ্ছা, ওই গালিগালাজটা কিভাবে করলো, কি বলেছিল? গালিগালাজটা করছিল কবি। কবি আর তার প্রিয়তমাকে একটু টাইম স্পেন্ড করতে গেছিল, ওই টাইম স্পেন্ড বিরক্ত করতেছিল, তাই অবস্থা। তারপর কি বলেছিল সূর্যকে? কাদের কাছে যেতে বলেছিল? বলেন। যারা স্কুলে দেরি করে যায় সে বালকদের যারা কাছে। স্কুলে দেরি করে যায় সেই শিক্ষার্থীদের কাছে যেতে বলেছিল। তারপর পিঁপড়াদের পিঁপড়াদের কাছে যেতে বলেছিল, আরো বলেছিল। তারপর করতে যাবে তাদের। কৃষকদের কাছে যেতে বলেছিল। কেন বলেছিল এদের কাছে সূর্যকে পাঠাই, মানে যেতে বলেছিল কেন? কারণ হচ্ছিল, আমি একটু মনে করাই দেই কারণটা কি। কারণ হচ্ছিল সূর্য হচ্ছে জন্ডার অথবা স্পিকার বা পয়েন্টকে ডিস্টার্ব করতেছিল, জানালার ফাঁকা দিয়ে আলো আসতেছিল, তাদের যে টাইম স্পেন্ড তারা করতেছিল, তারা যে প্রাইভেট টাইম কাটাচ্ছিল তার ওয়াইফ সহ একসাথে, যে তারা রুমে ঘুমাচ্ছিল, একটু বেশি সময় ধরে ঘুমানোর জন্য তারা জানালায় পর্দা বা সবকিছু রাখার পরেও কি হচ্ছিল, সূর্যের আলো প্রবেশ করছিল, যেটা আমাদের অনেকেরই সমস্যা। যারা একটু দেরি করে ঘুম থেকে উঠে তাদের একটু সূর্যের আলো আসলে কিন্তু ঘুম ভেঙে যায়, তো এটা অনেকেরই সমস্যা হয়। তো ঠিক এরকম তখন সে সূর্যকে বলতেছিল যে তুমি আসলে কোথায় যাও, তুমি সেই যারা দেরি করে স্কুলে যায় অথবা তাড়াতাড়ি উঠতে পারে না, তুমি তাদের কাছে গিয়ে আলোটা পড়ো, তুমি তাদেরকে উঠিয়ে দাও, তারা যেন তাড়াতাড়ি স্কুলে যেতে পারে। তুমি কৃষকদের কাছে যাও, তারা যেন মাঠে যেতে পারে। তুমি পিঁপড়াদের কাছে যাও, কেন? কারণ পিঁপড়া পারলে 24 ঘন্টায় কাজ করে,
তারা যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে দাও, এদের কাছে যেতে বলেছিল তারা যেন কাজগুলো করে। পরবর্তীতে শেষে কি বলেছিল কবিতাটা শেষের দিকে? সেই ঘরের মধ্যেই পুরো, ভাইয়া শেষের দিকে কবি বলেছিল বলেন কি বলছে? পৃথিবী আছে ভাই, এই জন্য তার ঘরের মধ্যেই পুরো পৃথিবী আছে, এই জন্য মানে বলতেছে যে সূর্য তো আমার ঘরে আসবে, কারণ পুরো পৃথিবী তো আমার ঘরেই। পুরো পৃথিবীটা আমার ঘরে, অর্থাৎ কি বলতেছিল যে এই যে ঘরের মধ্যে আমার পৃথিবী আছে, তার পৃথিবীটাকে তার ওয়াই, তার বিলাভেড হচ্ছে তার পৃথিবী। তো পুরো পৃথিবীটাই এখন আমার ঘরে আছে, তোমার বাইরে আর সূর্যের আলো দেওয়ার দরকার নেই, ঘুম যেহেতু ভেঙে গেছে, তাহলে তুমি এখন আসো এই ঘরের মধ্যে আলো দাও, তাহলে তোমার পুরো পৃথিবীতে আলো দাও। এত কষ্ট করে সব দিকে আলো দেওয়ার দরকার নেই, এই ঘরের মধ্যে পুরো আলো দিলে পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে। বুঝতে পারছেন? আজকে আমরা মূলত পড়াশোনা করবো দ্য ক্যানোনাইজেশন, অর্থাৎ একটা বিষয় আমি এই বিষয়গুলো কেন বললাম যে আপনাদের আসলে মনে আছে কিনা একটু জানার চেষ্টা করলাম। তো আচ্ছা, এখন ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। এখন একটু লাইভে চেক করেন তো এখন ঠিক আছে দেখা কিনা? যাচ্ছে ভাইয়া। ছেড়ে দিয়েছিল, এই জন্য একটু ঝামেলায় পড়ে গেছিলাম, ডিসকানেক্ট হয়ে গেছিল। তো আমরা মূলত আজকে হচ্ছে পড়াশোনা করবো দ্য ক্যানোনাইজেশন। এটা হচ্ছে আমাদের জন ডানের আরো একটা কবিতা, এটা হচ্ছে আমাদের থার্ড কবিতা ক্যানোনাইজেশন। এই ক্যানোনাইজেশন কবিতাটাতে মূলত জন ডান যে বিষয়গুলো বলেছে, তিনি যা এখানে বোঝানোর চেষ্টা করছেন, এটাতে একটা মিনিং আছে, সেই মিনিং গুলো আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। তার আগে আমাদের বুঝতে হবে ক্যানোনাইজেশনটা কি জিনিস, কোথা থেকে আসলো, এই কবিতাটা কবে লেখা হয়, কত তারিখে প্রকাশিত, মানে কবে প্রকাশিত হয়েছিল, তারপর এটা জানরাটা কি, এই সব কিছু আমাদের বুঝতে হবে। তো এই যে জন ডানের জন্ম এবং মৃত্যু মাথায় আছে, কে বলতে পারবেন? বিগত দুইটা কবিতাতে আমরা জন ডানের জন্ম এবং মৃত্যু পড়েছিলাম। আজকে একটু আপনারা আমাকে জানান যে জন ডান কত সালে জন্মগ্রহণ করেছিল এবং কত সালে মৃত্যুবরণ করেছিল? জন্মগ্রহণ বলেন। করেছিল ভাই 1572 সালে, মৃত্যুবরণ হচ্ছে 1631 সালে, 1572 সালে 22 জানুয়ারি 1500। আর মৃত্যুবরণ করে কবে? আর 1631 সালে মৃত্যুবরণ করে 1631 31 মার্চ। 1631 সালের 31শে মার্চ তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো এই যে আমাদের এই কবিতার লেখক হচ্ছে জন ডান, মূলত হচ্ছে তার জন্ম হচ্ছে 1572 এবং মৃত্যুবরণ করেছিলেন 1671।
এবং এই যে কবিতাটার টাইটেল যদি বলা হয় তাহলে এটা বলা হচ্ছে দা ক্যানোনাইজেশন। এবং এই কবিতাটা লেখা হয় কত সালে? এটা মূলত লেখা হয়েছিল 17th সেঞ্চুরিতে, রিটেন ইন 17th সেঞ্চুরি অ্যারাউন্ড। এটা একদম নির্দিষ্ট কোনো টাইম নেই, এটা ধরে নেওয়া হয় যে অ্যারাউন্ড 1608 থেকে 1610 সালের মধ্যে মূলত লেখা হয়েছিল। ক্লিয়ার? মাথায় থাকবে? কথা বলেন। জি ভাইয়া। তারপর হচ্ছে জি ভাইয়া। পাবলিশড হয় কবে? এই কবিতাটা আমরা চিন্তা করি পাবলিশড ইন কত সালে হতে পারে? এটা মূলত পাবলিশড হয়েছিল 1633 সালে। আমরা যদি চিন্তা করি উনি মৃত্যুবরণ করেছিল 1631 সালে এবং এই কবিতাটা পাবলিশড হয়েছিল 1633 সালে। তাহলে আমরা এখানে কি বলবো? আফটার ডান্স ডে, আফটার ডান্স ডে। ক্লিয়ার? এবং পাবলিশ করা হয়েছিল কোন কাব্যগ্রন্থে বলেন? পূর্বের দুইটা কবিতা যে কাব্যগ্রন্থে পাবলিশ করা হয়েছিল এই Songs and sonnet. তাহলে সেটা হচ্ছে songs and sonnets। এই songs and sonnets কাব্যগ্রন্থ বা তার এই কালেকশনের মধ্যে মূলত এটা পাবলিশ করা হয়। ক্লিয়ার? ভাই আবার একটু বলেন। আমাদের এই কবিতাটা পাবলিশ হয়েছিল 1633 সালে। আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি উপরে যে 1631 সালে জন ডান মৃত্যুবরণ করেন, অর্থাৎ তার 2 বছর পর এই কবিতাটা পাবলিশ করা হয়। কোথায় পাবলিশ করা হয়েছিল? তার একটা কাব্যগ্রন্থ ছিল সংস এন্ড সনেটস, যেটাতে ইংরেজিতে কালেকশন বলা হয়। তো সংস এন্ড সনেটস কালেকশনে আফটার ডান্স ডেথ, অর্থাৎ তার মৃত্যুর পরে 1633 সালে এই কবিতাটা পাবলিশ করা হয়। এতটুকু ক্লিয়ার? জি দাদা। জি ভাইয়া। যদি আমরা চিন্তা করি, আমরা যদি এখন কবিতাটা থেকে একটু যেতে চেষ্টা করি, তাহলে এই কবিতাটাতে স্ট্যান্জা আছে 5টা, অর্থাৎ 5 স্ট্যান্জা। প্রত্যেকটা স্ট্যান্জাতে লাইন আছে, প্রত্যেকটা স্ট্যান্জাতে 9টা করে। মিউট করে নিন প্রত্যেকটা স্ট্যান্জাতে 9টা করে। তাহলে টোটাল লাইন মিউট করেন। আচ্ছা, বিষয়টা খেয়াল করেন। এই কবিতাতে স্ট্যান্জা আছে 5টা, লাইন আছে 9টা এবং টোটাল লাইনস হচ্ছে আমাদের 45টা। ঠিক আছে? হিসাব মিলছে? জি ভাইয়া। ভাইয়া 9টা কি আছে? লাইন আছে, লাইন এল আই এন। প্রত্যেকটা স্ট্যান্ডে 9টা দেন। ভাইয়া প্রত্যেকটা স্ট্যান্ডাতে হ্যাঁ, প্রত্যেকটা স্ট্যান্জাতে পার স্ট্যান্জাতে লাইন আছে মূলত হচ্ছে 9টা। প্রত্যেকটা স্ট্যান্জাতে 9টা করে আছে। তাহলে 5 * 9 45। ওকে? জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা একটু হচ্ছে কবিতাটার টাইটেল নিয়ে কথা বলি। সর্বপ্রথম আমাদের এখানে কিছু বিষয় জানতে হবে বা কিছু বিষয় আমরা জানি সেটাকে রিমেমোরাইজ করতে হবে। কেউ যদি সাপোজ করেন কোন একজন কবি, কোন একজন লেখক, কোন একজন রাইটার মারা গিয়েছে বা কোন একজন বিশিষ্ট ব্যক্তি মারা গিয়েছে, মারা যাওয়ার পরে কোন ইউনিভার্সিটি, কোন প্রতিষ্ঠান কোথাও থেকে তাকে পুরস্কৃত করা হয় বা পুরস্কার প্রদান করা হয় বা কোন ডিগ্রি প্রদান করা হয়, তাহলে সেটাকে কি বলা হয়? দেখি কেউ বলতে পারেন কিনা? মরণোত্তর পদক। ইয়েস, সেটাকে পোস্টমোটাস। পোস্টমোটাস। ইয়েস, সেটাকে প্রসমোরাস অথবা মরণোত্তর ডিগ্রি বলা হচ্ছে। তো এই খ্রিস্টানদের বা হচ্ছে ক্যাথলিকদের মধ্যে একটা প্রচলিত বিষয় হচ্ছে
যারা খ্রিস্টান প্রিস্ট বা সাধুতে পরিণত হয়, সর্বশেষে তারা কি হয়, সাধু হওয়ার চেষ্টা করে, প্রিস্ট হওয়ার চেষ্টা করে। তো এই ক্যানোনাইজেশন হচ্ছে এটা একটা পদ্ধতি, সাধু হওয়ার একটা পদ্ধতি। তো মৃত্যুর পরে যারা মূলত হচ্ছে এই সম্মানটা অর্জন করার যোগ্যতা রাখে তাদেরকে ক্যানোনাইজেশন বা ক্যানোনাইজড পদ্ধতিতে তাদেরকে, মানে ক্যানোনাইজেশন পদ্ধতিতে তাদেরকে ক্যানোনাইজড করা হয়। তো এটা যদি ইংলিশে আমরা হচ্ছে কিছু বিষয় চেষ্টা করি, আপনাদের নোটটাতে সুন্দর করে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। নোটটা যদি দেখেন, এখানে লেখা আছে ক্যানোনাইজেশন ইজ দ্য অফিশিয়াল প্রসেস বাই হুইচ দ্য খ্রিস্টিয়ান চার্চ, অর্থাৎ খ্রিস্টানদের যে চার্চ আছে সেই চার্চের অফিশিয়াল বা হচ্ছে মূলত হচ্ছে অফিসের একটা কার্যপ্রণালী, অফিশিয়াল মূলত হচ্ছে একটা কাজকর্ম, এটার মাধ্যমে মূলত হচ্ছে এই ক্যানোনাইজেশনটা দেওয়া হয়। আবার বলা হচ্ছে পার্টিকুলারলি, নির্দিষ্ট করে দ্য ক্যাথলিক চার্চ and Eastern Orthodox Church declares a deceased person to be a saint। অর্থাৎ মূলত যদি এটা আমরা হচ্ছে এক কথায় বলতে চাই যে ক্যানোনাইজেশন হচ্ছে একটা অফিশিয়াল প্রক্রিয়া, যার মাধ্যমে এটা মূলত হচ্ছে একটা খ্রিস্টান চার্চ, বিশেষ করে ক্যাথলিক চার্চ এবং ইস্টার্ন অর্থোডক্স চার্চ যে আছে, এরা মূলত একজন মৃত ব্যক্তিকে সাধু বলে ঘোষণা দেয়। মূলত এর অর্থটা কি বলেন, কিছু বলবেন? মূলত হচ্ছে এর মূল অর্থটা হচ্ছে চার্চ প্রকাশ্যে সেই ব্যক্তিকে পবিত্র এবং বিশ্বস্ততার জন্য এবং শ্রদ্ধার যোগ্য হিসেবে স্বীকৃতি দেয়। আর কাউকে ক্যানোনাইজেশনের মাধ্যমে ক্যানোনাইজড যদি করে, তাহলে তাকে কি হইতে হবে, তাকে পবিত্র হইতে হবে, সম্মানের যোগ্য হইতে হবে, বিশ্বস্ত হইতে হবে, বাইরের মানুষজন তাকে শ্রদ্ধা করবে। এই কয়েকটা বিষয়ের মধ্যে যদি সে অন্তর্গত থাকে, তাহলে সেই ব্যক্তিটাকে পরে সেইন্টে রূপান্তরিত করা হয়। সেইন্ট, SAINT, সেইন্ট হলো সাধু। ক্লিয়ার? তো এই সেইন্ট বা ক্যানোনাইজেশনে যাওয়ার জন্য কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপটা হচ্ছে আমাদের এটা একটা অফিশিয়াল ঘোষণা হইতে হবে। যদি কেউ অফিশিয়াল ঘোষণার বাইরে যায়, তাহলে সে ক্যানোনাইজড হইতে পারবে না। অর্থাৎ ইটস অ্যান অফিশিয়াল স্টেটমেন্ট বা ডিক্লারেশন। ক্লিয়ার? প্রথমটা অর্থাৎ এখানে বলা হচ্ছে, লিখে দিবেন ভাইয়া? আবার বলেন, হ্যাঁ লিখে দিলে ভালো হবে। আবার বলেন, বুঝি নাই। লিখে দিতে বলছে ভাইয়া। এটা নোটটা দেওয়াই আছে, এই জন্য আমি লিখে নিই। তাহলে আমি নোটটা শেয়ার করে দিচ্ছি, নোটটাতে একটু দেখে নেন। কারণ এত কিছু তাহলে দিতে হবে না ভাইয়া। আমি প্রথমেই বলেছি, আমি নোটটা যখন আপনাদের দিয়ে দেবো আগে বুঝে পরে দেখবো। তাহলে হচ্ছে পরবর্তীতে এমনিতেই নোটটা যখন পড়বেন বুঝতে পারবেন। আমার কথাগুলো শুনেন। প্রথমে কি বলতেছে যে ইটস অ্যান অফিশিয়াল ডিক্লারেশন বা স্টেটমেন্ট, এটা একটা অফিশিয়াল ঘোষণা। তো অফিশিয়াল ঘোষণার মধ্যে কি রকম হবে আমরা বুঝতেই পারতেছি যে চার্চের নির্দিষ্ট কিছু ব্যক্তি দ্বারা, প্রধান প্রধান অফিসার বা ব্যক্তি দ্বারা এই ঘোষণাটা আসতে হবে। আপনি আমি চাইলে হঠাৎ করে বা কোনো খ্রিস্টান চাইলে এই ক্যানোনাইজেশন হতে পারবে না, অর্থাৎ সেইন্ট হতে পারবে না। ঠিক আছে? একটা বিষয় যদি আমরা চিন্তা করি বাস্তবিক, ভাইয়া এটা কি একজন মৃত ব্যক্তি হয় নাকি? এটা বুঝিনি ভাইয়া এটা কি একজন মৃত ব্যক্তি হয়? না, এটা মৃত জীবিত যে কাউকেই দেওয়া যায়। অর্থাৎ ক্যানোনাইজেশন দ্বারা মূলত বোঝানো হচ্ছে যে মৃত ব্যক্তিদেরকে যে মানে সাধুতে পরিণত করা হয় সেটা। আর এমনিতেও সাধু পরিণত করা যায়, সেটা ক্যানোনাইজেশন না, সেটা সাধু হওয়ার পদ্ধতি। কিন্তু আমরা ক্যানোনাইজেশন সাথে দুইটাই ক্লিয়ার হচ্ছে। ক্যানোনাইজেশন হওয়ার পরেও একটা মানুষ সেইন্ট হিসেবে হইতে পারে, তাকে পবিত্র ঘোষণা করতে পারে। অপর দিক থেকে জীবিত কোনো মানুষও সেইন্ট হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আমি একটু ধীরে ধীরে বলি। একটা বিষয় যদি আমরা বাস্তবিক লক্ষ্যে চিন্তা করি, আমাদের সনাতন ধর্মে পণ্ডিত বা সাধু যারা হয়, দ্বিতীয়ত ইসলাম ধর্মে যারা হচ্ছে হুজুর হচ্ছে, এরা চাইলেই কি হতে পারে? আমি চাইলাম হয়ে যাব? কোনো কিছু অনুসরণ করতে হবে না? বলেন, হবে কিনা? অবশ্যই বিভিন্ন প্রসেস আছে, বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন শিক্ষা ব্যবস্থা। প্রত্যেকটা বিষয়ে ধাপ আছে এবং হচ্ছে তাকে নির্দিষ্ট একটা সার্টিফিকেট বা কোথাও থেকে একটা ডিক্লারেশন দরকার। আজান দিচ্ছে,
একটু অফ থাকি, আজানটা শেষ হোক, আমি তখন কথা বলতেছি। ভাইয়া একটা প্রশ্ন। কিছু বললেন? জি ভাইয়া, বলছিলেন যে এটা হচ্ছে ক্যাথলিক চার্চে হয়, তো এটা কি প্রোটেস্ট্যান্টদের মধ্যে মানে নাই, শুধু ক্যাথলিকদের মধ্যেই আছে? এখানে একটা বিষয় তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার নাই। একটা বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে, যারা প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক এদের মধ্যে বিভাগটা কোথায়, মূল পার্থক্যটা কোথায়? যারা প্রোটেস্ট্যান্ট তারা রাজাকে বিশ্বাস করে, তারা কি করে, পার্লামেন্টের বিশ্বাসী থাকে, রাজাকে বিশ্বাস করে। আর যারা হচ্ছে ক্যাথলিক তারা কি করে, তারা চার্চকে বিশ্বাস করে, অর্থাৎ চার্চের যে ফাদার শুধু তাদেরকে বিশ্বাস করে। তো যখন এখানে ক্যানোনাইজেশনের কথা আসছে, যখন এখানে চার্চের কথা আসছে, তখন এখানে কোনোভাবে প্রোটেস্ট্যান্টদের বিষয় আসবে না। কারণ যারা প্রোটেস্ট্যান্ট তারা শুধুমাত্র রাজনীতি, তারা শুধুমাত্র রাজার বিষয়ে কথা বলে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আমরা যদি এখন একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে ক্যানোনাইজেশনটা কি। একটু ভালো মতো মনোযোগ দিবেন। ক্যানোনাইজেশনটা কি? ক্যানোনাইজেশন হচ্ছে সাধু বা সেন্টে পরিণত হওয়ার একটা পদ্ধতি। কি বলছি? সাধু বা সেন্টে পরিণত হওয়ার একটা পদ্ধতি, যেটা দ্বারা পরিচালিত হয়। সেন্ট বা সাধুতে পরিণত হওয়ার একটা পদ্ধতি। যেমন আমরা চাইলেই সহজে কেউ হচ্ছে পণ্ডিত বা সাধু বা হচ্ছে হুজুর হতে পারি না। একটা প্রক্রিয়া আছে, একটা ধাপ আছে, সেটা অনুসরণ করে সেটা কমপ্লিট করে তারপর হতে হয়। তো এই ক্যানোনাইজেশন থেকে সাধু পরিণত হওয়ার যে ধাপটা, এই ধাপটাতে মূলত বিশেষ করে তাকে একেবারে পবিত্র একজন মানুষ হতে হবে, তাকে সবার বিশ্বস্ততা অর্জন করতে হবে, তাকে সবার শ্রদ্ধার পাত্র এবং সম্মানের পাত্র হইতে হবে, তাকে সবাই সম্মান করবে, সে সবাইকে শ্রদ্ধা করবে, অর্থাৎ সে একেবারে নির্ভুল একজন মানুষ হবে। এইরকম ব্যক্তিদেরকে ক্যাথলিক চার্চ, অর্থোডক্স চার্চ এরা মূলত কি করে, বা খ্রিস্টিয়ান চার্চ এরা মূলত হচ্ছে ক্যানোনাইজেশনের মাধ্যমে তাদেরকে সাধুতে পরিণত করে। ওকে, এখন এই ক্যানোনাইজেশন যে মাধ্যমটা, এই চারটা বিষয়ে বললাম, বিশ্বস্ততা, শ্রদ্ধা, সম্মান, আরেকটা কি, পবিত্রতা। এই চারটা বিষয় যে বললাম, এই চারটা বিষয় থাকলে সে যোগ্যতা অর্জন করবে। এর বাকি দায়িত্ব হচ্ছে চার্চের। কোন সাধারণ মানুষ বা শুধুমাত্র সাধারণ জনগণ চাইলেও কখনো কেউ হচ্ছে সেন্ট বা ক্যানোনাইজেশন পদ্ধতি পেতে পারে না। এইটা খ্রিস্টানদের প্রধান বা নেতৃবর্গবৃন্দ যারা আছে
তারা যাদেরকে চাবে, তাদের কাছে যাদেরকে পবিত্র, শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র, পবিত্রতা মনে হবে, তাদেরকেই তারা হচ্ছে ক্যানোনাইজেশনের মাধ্যমে সেন্ট বানাবে। তো কোনো সাধারণ মানুষজন চাইলেও এটা করতে পারবে না। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আজকে নেটে খুব পাঁচটার প্রবলেম মধ্যে করতেছে ভাইয়া ভাইয়া। পবিত্রতা, বিশ্বস্ততা, শ্রদ্ধা, ভাইয়া সম্মান, আর আটকে আটকে আরেকটা কি যাচ্ছে, বলছিলেন ভাইয়া? এখনো আটকে আটকে যাচ্ছে? কবিতা, বিশ্বস্ততা, শ্রদ্ধা, সম্মান, পবিত্রতা। হ্যাঁ, এখন সামনের দিকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এটা শুধুমাত্র চার্চের নেতৃবর্গবৃন্দ চাইলেও মানে পারলেও তাদের অবশ্যই সাধারণ জনগণের অনুমতি নিতে লাগে। একজন মানুষকে তারা ভাবলো, চার্চ থেকে নেতৃবর্গবৃন্দ ভাবলো যে এই মানুষকে আমরা ক্যানোনাইজেশনের মাধ্যমে সেন্টে পরিণত করব বা সাধুতে রূপান্তরিত করব, তাকে এই পদবিটা দিব। কিন্তু সাধারণ জনগণ যদি বলে যে না, সে আমাদেরকে শ্রদ্ধা করতো না, সে আমরা তাকে সম্মানও করতাম না, তাহলে আবার উনি এই ক্যানোনাইজেশন পদ্ধতিটার মাধ্যমে সেন্ট হতে পারবে না। এটা হচ্ছে 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। মূলত চার্চ সতর্কতার সাথে সম্ভাব্য যারা সাধু হবে বা সেন্ট হবে এদের জীবনটাকে একেবারে তদন্ত করে, ছোট থেকে বড় পর্যন্ত পুরো জীবনটাকে তারা একবার তদন্ত করে, এই তদন্তের মাধ্যমে তারা নিশ্চিত করে যে তারা একটা পবিত্র, সে একটা যাকে মূলত ক্যানোনাইজ করে সেন্ট করবে সে আসলে পবিত্র জীবন যাপন করেছিল কিনা, এমনকি তার মধ্যে কোনো অলৌকিক কোনো কাজ ছিল কিনা, এক্সট্রা অর্ডিনারি সে কোনো কাজ করেছে কিনা। যদি এইসব পায় তাহলেই তাকে এই ক্যানোনাইজেশন পদ্ধতিতে সেন্টে রূপান্তরিত করবে। ক্লিয়ার? আরেকবার বলেন দাদা, শুনতে পাচ্ছি না। চার্চ এখানে তৃতীয়ত যে কাজটা করে, সতর্কতার সহিত যে মানুষটাকে তারা ক্যানোনাইজেশনের মাধ্যমে মূলত হচ্ছে সেন্ট বা সাধুতে রূপান্তরিত করতে চায়, এই যে পদ্ধতিটা তার মধ্যে ফলাইতে চায়, তাকে একেবারে ছোট থেকে তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনটা একেবারে তদন্ত করে। তারা তদন্ত করে চার্চের নেতৃবর্গবৃন্দ, তারা তদন্ত করে যদি তার কোনো পবিত্র বা ভালো কাজের সন্ধান পায় এবং অলৌকিক কোনো কাজের সন্ধান পায়, তবেই তাকে মূলত হচ্ছে এই ক্যানোনাইজেশন পদ্ধতির আওতায় নিয়ে আসতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ দাদা, ক্লিয়ার। সর্বশেষ বলা হচ্ছে যে সবাই ক্যানোনাইজেশন পায় না। কেন? কারণ হচ্ছে ইতিহাস জুড়ে অনেক মানুষ বা অনেক খ্রিস্টান পবিত্র রয়েছে, অনেক পবিত্র মানুষ রয়েছে, কিন্তু শুধুমাত্র কিছু যাচাই বাছাই করে আনুষ্ঠানিকভাবে এই ক্যানোনাইজেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে মানে পৌঁছাতে হয়। সবাই চাইলেও এটা হতে পারে না। এখন ক্যানোনাইজেশনটা সম্পর্কে কিছুটা হলেও ধারণা হয়েছে। শোনা যায় না? ভাইয়া সবাই চাইলে হতে পারে না। যাচ্ছে এটা ভাইয়া। কি বলেন? দাদা আপনার স্ক্রিন মাঝে মাঝে ফ্রিজ হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে, আপনার সাউন্ড আসছে না, অনেক প্রবলেম। আসলে নেটটা যে কবে ঠিক হবে আমি বুঝতেছি না। আমি যেটা খবর দেখলাম 2 দিন না 1 দিন আগে, যেটা হচ্ছে যে সাবমেরিন ক্যাবলের একটা তার হচ্ছে কোনো কারণে আসলে অনেক প্রবলেম, খুবই মানে বাজে অবস্থা। কাটা পড়ার কারণে নেটওয়ার্ক স্লো হয়ে গেছে। এটা যে কবে ঠিক হবে আমি জানি না। দাদা আপনার ফ্যান একটু জোরে দেন, আপনি তো ঘেমে শেষ।
আচ্ছা আমি একটা মোবাইল থেকে হটস্পট দিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা এখন একটু দেখেন তো আটকাচ্ছে নাকি? হঠাৎ করে আটকায় ভাইয়া, এখন তো চলতে আটকায় না। থাকুক, চলতে চলতে যদি আটকায় আমরা একটু জানাইয়েন, দরকার হলে অন্যদের নোট করতে হবে, এভাবে তো আবার আটকে গেছে ভাইয়া। আবার আটকে যায়। আচ্ছা এই হ্যাঁ ভাইয়া, শুধু এরকম হচ্ছে, কথা বলতে বলতে আটকে যাচ্ছে। ক্যানোনাইজেশন সম্পর্কে কি আপনারা কিছুটা হলেও ধারণা পাইছেন? হ্যাঁ জি ভাইয়া, আপনি বলেন। কারো কোনো ক্যানোনাইজেশন নিয়ে প্রশ্ন আছে? দাদা একজন একটা কোয়েশ্চেন করছে। হ্যাঁ বলেন, আপনি পরে ভাইয়া লাস্ট ভাইয়া ভাইয়া মানে কারা এটার অন্তর্ভুক্ত হতে পারবে না, ওইটা শুনতে পাইনি নেটওয়ার্কের জন্য। ভাইয়া আছেন নাকি আবার আটকে গেছেন? মানে কারা যেন কি বললেন যে কারা যেন? ভাইয়া বললেন না যে সবাই এটার অন্তর্ভুক্ত হতে পারে না, মানে কারা হতে পারে না? এখানে মূলত হচ্ছে যে চারটা শর্ত বলছিলাম। প্রথম শর্তটা ছিল এটা একটা অফিসিয়াল ঘোষণা আসতে হবে, যে মানুষটা ক্যানোনাইজেশন হবে তার সম্পর্কে একটা অফিসিয়াল ঘোষণা আসবে। দ্বিতীয়টা হচ্ছে জনসাধারণের শ্রদ্ধার একটা অনুমতি থাকতে হবে। তৃতীয়টা ছিল যে এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, তদন্ত হবে সে মানুষটা কোনো এক্সট্রা অর্ডিনারি কাজ করছে কিনা, সে মানুষটা আসলে পবিত্র ছিল কিনা, এই তদন্ত হবে। সর্বশেষ সেটা হচ্ছে যে এরপরেও সবাই ক্যানোনাইজেশন পায় না, কিছু কিছু ব্যক্তি ভাগ্যের কারণে তার কর্ম প্লাস ভাগ্যের দ্বারা এই ক্যানোনাইজেশন পায়। অর্থাৎ 100 জন ব্যক্তির তদন্ত হইলে একজন বা দুইজন সেইন্ট বা ক্যানোনাইজেশন এর প্রক্রিয়ার মধ্যে পড়ে যায়। ক্লিয়ার? বুঝতে পারছেন? তার মানে ভাইয়া মানে এটা এটা মানে না পাওয়ার মানে এক্সাক্ট কোনো কারণ নাই। না, এটা হচ্ছে মূলত হচ্ছে এখন যারা হচ্ছে যে খ্রিস্টানদের মূলত যে চার্চের মূলত হচ্ছে নেতৃবর্গবৃন্দ আছে, তারা এই সব বিষয়ে যদি একেবারে সুনির্দিষ্ট সবকিছু সঠিক থাকে তাকে দেওয়ার চেষ্টা করে। একটু ত্রুটি থাকলেও তাকে সাধু হিসেবে ঘোষণা করতে চায় না। ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া উনার কি টাকা খায়? বিষয় হচ্ছে সাধু একটা উপাধি, অর্থাৎ চার্চের মধ্যে যেমন অনেকগুলো উপাধি আছে, ফাদার, সিস্টার, ফ্রা অর্থ হচ্ছে ব্রাদার, অর্থ হচ্ছে ব্রাদার, ঠিক এরকম সেইন্ট। এখন মূল কথা হচ্ছে যে এই মানুষগুলো আরেকটা আছে, বুঝি নাই, আবার বলেন। বললাম আরেকটা ভাইয়া উপায়, মাদার নেই? প্যাস্টর, যেখানে গিয়ে সবাই নিজের কৃতকর্মের কথা বলে, সেটা বললে নাকি তাদের পাপ মুক্ত হয়ে যায় নাকি, এরকম কিছু ঘটনা। বিষয়টা হচ্ছে এটা একটা পদবী, এটার দ্বারা হচ্ছে তিনি চায় যে তিনি একজন ধর্ম পথপ্রদর্শক হবে, তার দ্বারা আরো কিছু মানুষ উদ্বুদ্ধ হবে, এই ধর্মটা করতে বিশ্বাসী হবে, সে ধর্মীয় ব্যাপারে ভালো কিছু কথা বলবে, এরকম বলা হয়।
কিন্তু এখানে ক্যানোনাইজেশনের বিষয়টা যেটা, সেটা হচ্ছে মূল কথাটা, ক্যানোনাইজেশনের মূল বিষয়টা আগে বুঝলেন, সেটা হচ্ছে যে মৃত্যুর পর সে মানুষটাকে ক্যানোনাইজেশনের মাধ্যমে সেন্ট উপাধি দেওয়া হয়। মৃত্যুর পরে সে মানুষটা মারা যাওয়ার পরে সেন্ট উপাধিটা পায়। এখন এর কারণটা কি? অর্থাৎ তাকে সম্মানের সাথে একটা উপাধি দেওয়া হয়, সারা জীবন ধরে মানুষজন জানবে যে এই মানুষটা ভালো ছিল, এই মানুষটা ভালো বলেই আজকে সেন্ট উপাধিটা পেয়েছে। তার জন্য সবাই দোয়া করবে, আল্লাহর নিকট বা ঈশ্বরের নিকট তার জন্য প্রার্থনা। ওকে, আর কিছুই না। ভাইয়া তাহলে মূলত আপনার ওই যে ক্যানোনাইজেশন পদ্ধতিটা হচ্ছে সহজ কথা বলতে গেলে একটা পাপী মানুষ মানে একটা বিশুদ্ধ মানুষে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা, ওইটাই ক্যানোনাইজেশন। পাপী মানুষ কেন? না, পাপী মানুষ কিভাবে ক্যানোনাইজ হবে? আমাদের দেশে এখনো প্রচুর পরিমাণে মাজার আছে না? এটা হচ্ছে যার যার মনের ইচ্ছায় যে আর কি ওই পথটা বেছে নিতে চায় আর কি। এখনো মাজার আছে না? মাজার তো বুঝি, মাজার আছে না? তো কাদের কাদের মাজার তৈরি করা হয়? যারা একদম ভালো মানুষ, তাকে অনেকে পথপ্রদর্শক হিসেবে মানে। তো এই ধরনের মানুষরাই মূলত ক্যানোনাইজেশনের মাধ্যমে সেন্ট উপাধিটা পায়। তো এই মানুষগুলা এরকম ভালো মানুষ ছিল, তারা মানুষদের সহায়তা করতো, কাজে লাগতো, মানুষদেরকে ধর্মের প্রতি টেনে নিয়ে আসতো। এই ধরনের মানুষগুলোকে মূলত হচ্ছে মৃত্যুর পরবর্তীতে ক্যানোনাইজেশনের মাধ্যমে সেন্ট উপাধিটা দেওয়া। ক্লিয়ার? যেমন ভাই আমাদের ধর্মে হুজুর এরকম টাইপসের। আপনি আমার একটা কথা আগে শুনেন, এই কথাটা ক্লিয়ারলি বুঝেন। যেমন আমাদের দেশে অনেকগুলো মাজার আছে, কাদের নামে মাজার হয় বা কাদের মাজার তৈরি করা হয়? সবাইরে হয়? বলেন। অলিয়া উলিয়াদের মাধ্যমে হয়, মাজার অলিয়া উলিয়ার মাধ্যমে হয়। সবাইরে অলিয়া উলিয়া সবাইরে হয় কি? না ভাইয়া, ওই যে না ভাইয়া, অলিয়া উলিয়া তাদের অনেকগুলো অবদান থাকে। পথপ্রদর্শককারী মানুষ আছে। এই মানুষটাকে যার মাজার হয়, সেই মানুষটাকে অনেকে ফলো করে, তার প্রতি সেই শ্রদ্ধাটা আছে, তার প্রতি ভালোবাসাটা আছে। এবং যে মানুষটার মাজার হয়েছে সে সাধারণ মানুষকে ভালোবাসতো, সাধারণ মানুষের সহায়তা করত, তাদেরকে সম্মান করত, শ্রদ্ধা করত। এই মানুষগুলোই তো একদিন না একদিন হচ্ছে সামনের দিকে হচ্ছে ধর্ম নিয়ে কাজ করে, বা যেভাবেই হোক তারা মানুষের মনে থাকে, তাই না? জি ভাইয়া। তো এইখানে মূলত জি ভাইয়া। যে কথাটা আমরা বলতেছি যে কিভাবে ক্যানোনাইজেশন কেন হয়, এই ধরনের মানুষগুলোতে খ্রিস্টান ধর্মে যারা আছে, যারা সাধারণ মানুষদের ভালোবাসতো, তাদের কাজে আসতো, তাদেরকে সহায়তা করতো, এই ধরনের মানুষগুলোকে মূলত হচ্ছে পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে, তাদের প্রতি তদন্ত করে, তাদেরকে মূলত হচ্ছে এই মৃত্যুর পরে ক্যানোনাইজেশন, অর্থাৎ মৃত্যুর পরে তাকে চিন্তা করা হয় যে এই মানুষটা তো আসলে ভালো ছিল, একটু দেখি এই মানুষটাকে তদন্ত করা যায় কিনা। তদন্ত করে সাধারণ মানুষের জিজ্ঞেস করে, সাধারণ মানুষ যদি বলে যে হ্যাঁ মানুষটা খুব ভালো ছিল, মানুষটা সবার সহযোগিতা করতো, এই মানুষটাকে অনেকে চিন্তা করে অনেক ভালো কাজ করা যেত। এই ধরনের কাজগুলো হতে হতে যখন দেখে যে না এই মানুষটার কোনো ভুল নাই, এই মানুষটা আসলে ভালো ছিল এবং এ আমাদের ধর্মের জন্য ভালো কিছু করে গেছে, তখন সেই মানুষটাকে এই ক্যানোনাইজেশনের মাধ্যমে সেন্ট উপাধিটা দেওয়া। ক্লিয়ার? বুঝতে পারছেন? ক্লিয়ার। সবার ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া তাহলে তো দেখা যাচ্ছে যে ওই আপনার ত্রুটিহীন সব মানুষ মানে এরকম যারা মানে অনেকে থাকতে পারে না যে ত্রুটিহীন, যে অনেকেই আছে এরকম ভালো, তাহলে তো সবাইকে উপাধি দেওয়ার কথা না? দেওয়ার কথা, কিন্তু এখন সবাই ভালো, ভালোর মধ্যে ওরা ভালো আছে না। কেউ হচ্ছে শুধু ভালো, মানুষকে সহযোগিতা করতো, মানুষকে খুব ভালোবাসতো, নিজের ধর্মটা নিজে করতো। আবার কেউ আছে সব দিক থেকে ভালো, এবং সে কি করতো, নিজের ধর্মটাকে অন্যের কাছে পৌঁছায় দিত, ধর্মটা কিভাবে পালন করতে হয় সেও ভালো, এই মানুষটাও ভালো। কিন্তু ভালো মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? একজন ধর্ম নিয়ে কাজ করেছে, আরেকজন শুধু একাই ধর্মটা পালন করে গেছে, বা অন্য কাউকে সামনে পথপ্রদর্শক হিসেবে শুধু সে মেনেই চলে গেছে। আরেকজন কি করছে, একজনকে পথপ্রদর্শক মেনে সে নিজে তৈরি হয়েছে, এবং সে আরো 100 জনকে তার সমমূল্য করার জন্য নিজে একজন গুরু হিসেবে দায়িত্ব পালন করছে। ভালোর ভালো যারা, তারাই হচ্ছে এই পথটাতে গেছে। তাই বলে আমি তো বলি নাই যে পুরো পৃথিবীতে একজন দুজনের সেন্ট আছে,
যারা ভালো পবিত্রতা ছিল, শ্রদ্ধা ছিল, সম্মান ছিল, ধর্ম নিয়ে কাজ করতো, তাদের হচ্ছে পথপ্রদর্শক ছিল। পথপ্রদর্শক জিনিসটা কি ক্লিয়ার হচ্ছে? আমি যে পথপ্রদর্শক কথাটা বারবার ব্যবহার করতেছি, এই কথাটা কি বুঝতেছেন? আমরা যাকে চিন্তা করে চলি, সাপোজ আমি পড়াশোনা করতেছি, ইন্সপাইরেশন, অনুপ্রেরণা, যাকে নিয়ে অনুপ্রেরণা পাওয়া যায় তাকে পথপ্রদর্শক পাওয়া যায়। যাকে লক্ষ্য করে আপনি হচ্ছে সামনের দিকে আগায় যাচ্ছেন। যে আপনার এলাকায় এক বড় ভাই ম্যাজিস্ট্রেট হয়েছে বা একজন ডাক্তার আছে, আপনার মনে হচ্ছে যে আমারও বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট, তার কাছে আপনি শুনবেন যে ভাই কিভাবে ম্যাজিস্ট্রেট হওয়া যায়, কি কি করতে হবে, কি কি বই পড়তে হবে, কি কি বই কিনবো, কিভাবে পরীক্ষাগুলো দিব, কিভাবে আমি আপনার মতো হইতে পারি। এবং দিন শেষে যদি আপনি তার মতো হতে পারেন, তাহলে আপনার পথপ্রদর্শক হচ্ছে সেই ম্যাজিস্ট্রেট। তো এইরকম ভালোর শেষ নেই। এখন আপনার কাছে যে ভালো, অন্যের কাছে যদি ভালো না হয়, এমনটা তো হইতে পারে। তো কাকে সেন্ট উপাধি দেওয়া হয়? যে পৃথিবীর সবার কাছে, অর্থাৎ খ্রিস্টানদের সবার কাছে বা ওই চার্চের যারা অনুসারী তাদের সবার কাছে যে ভালো হয়েছিল, সেই মানুষটাকে মূলত এই সেন্ট উপাধিটা দেওয়া হয়, যেটা মৃত্যুর পরে দেওয়ার কারণে একটা পদ্ধতি আছে, একটা প্রক্রিয়া আছে, একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ক্যানোনাইজেশন। ওকে? জি ভাইয়া, তার মানে ভালোর মধ্যে ভালো খোঁজা হয়। জি, ভালোর শেষ নাই। সর্বোচ্চ ভালো মানুষগুলোকে খুঁজে খুঁজে এই উপাধিটা দেওয়া হয়। এই যে এত কষ্ট করে ক্যানোনাইজেশন বুঝলাম, এটার একটাই কারণ, সেটা হচ্ছে পুরো কবিতাটার সাথে কানেক্টেড। কিভাবে? আমাদের এই পুরো কবিতাটা জন ডান এবং তার বিলাবেটকে নিয়ে লেখা। তারা যেদিকেই যায় মানুষ তাদের খোঁচা দেয়, লজ্জা শরম নাই, এভাবে প্রেম করে বেড়ায়। এইসব বিষয়ে এখানে জন ডান একটা কথাই বলে, আমি তো কারো ক্ষতি করতেছি, আমি কি কারো ক্ষতি করি? আমি আমার মতো করে চলি, আমি আমার বিলাবেটকে ভালোবাসি, কিভাবে ভালোবাসবো না বাসবো, কারো সমস্যা হওয়ার কথা। আপনাদের সমস্যাটা, আমি তো কাউকে কিছু বলি না। তখন সর্বশেষ আমি পুরো কবিতাটা আবার সামারিটা বলে দিচ্ছি। সমস্যা আছে ভাই, কারণ বুঝি নাই, আবার বলেন। সমস্যা হয়েছিল মানুষের হিংসায় জলে, এর জন্যই তাদের এই অবস্থা। জনদানকে নিয়ে এত তো এই সব কিছুর পরে জন ডান তার বিলাবেটকে একটা কথাই বলেছিল, যে আমরাও মৃত্যুর পরে ক্যানোনাইজেশনের মাধ্যমে আমরা দুইজনে স্বর্গে গিয়ে একসাথে থাকবো, যেখানে আমাদের আর কেউ বাধা নেই। মানে পুরো ক্যানোনাইজেশন ওয়ার্ডটা জাস্ট শেষে হচ্ছে বুঝাই দিচ্ছে যে আমরাও ক্যানোনাইজেশনের মাধ্যমে ক্যানোনাইজড হয়ে সাধুতে পরিণত হয়ে আমরা দুজনেই স্বর্গের মধ্যে গিয়ে আবার প্রেম করব। এই পৃথিবীর মানুষের অত্যাচারের বাইরে গিয়ে আমরা হচ্ছে তাও প্রেম করবেই, সে তার বিলাবেটকে ভালোবাসবে। আমরা ইতিমধ্যে উপরে পড়েছি ফার্স্ট ইয়ারে, সানরাইজিং করলাম, ভ্যালিডেশন ফরম্যাটিং মর্নিং করলাম। অর্থাৎ যদি আপনি জন ডানের ছবিটা একটু দেখেন, দেখে মনে হবে যে না, আসলে মানুষটা প্রেমিক মানুষ ছিল, অর্থাৎ বউ পাগল মানুষ ছিল, যাদেরকে বউ পাগল বলা আছে না এরকম মানুষ? একদম কমিটেড, যার সাথে থাকে তাকে নিয়ে কবিতা লিখে, তাকে ছাড়া কিছু বোঝাই না। এদিক যা কিছু হয় হোক, বউ যা হবে তাই শুনবে, একদম বউয়ের জন্য পাগল। একদিন যদি বউকে দেখে নাই, তাহলে ভাত খাওয়া বন্ধ। লয়াল বেড়া মানুষ, একেবারে লয়াল বেটা। এখন পুরো কবিতাটা এরকমই, একদম আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। না বুঝলে একটু কষ্ট করে প্রশ্ন করবেন, তবে এক নাইতে আসক্ত পুরুষ। আমার কথাগুলো আগে বোঝার চেষ্টা করি। আমি শুরু থেকে একটু বলি যে আমাদের এই কবিতাটা জন ডান লিখেছে, কত সালে পাবলিশড হয়েছিল? 1633। এই কবিতার মেইন থিম, আমরা থিমটা লিখলে এখন বুঝতে পারবো। সর্বপ্রথম আমরা থিম নিয়ে বলতে গেলে বলতে পারি দা পাওয়ার এন্ড double S, holiness, the power and holiness of love. এখন বলেন পাওয়ার মানে কি? ক্ষমতা, holiness অর্থ শক্তি, পবিত্রতা। অর্থাৎ ভালোবাসা এর মধ্যে বা ভালোবাসার মধ্যে মূলত হচ্ছে পাওয়ার এন্ড হোলিনেস, ক্ষমতা এবং পবিত্রতা থাকতে হবে। অর্থাৎ ক্ষমতা এবং হচ্ছে শক্তি বা ক্ষমতা এবং হচ্ছে পবিত্রতা, যেটা হচ্ছে ভালোবাসার একটা গুণ।
দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পোয়েট্রি, এন্ড একটা হচ্ছে পোয়েট্রি, দ্বিতীয়টা হচ্ছে ইমমর্টালিটি। ইমমর্টালিটি। ইমমর্টালিটি, এখন ইমমর্টালিটি মানে কি? অমরত্ব। ঠিক আছে, অমরত্ব। জি ভাইয়া। আর পোয়েট্রি মানে কি? কবিতা। অর্থাৎ এই কবিতাটা থেকে আমরা বুঝতে পারতেছি যে ভালোবাসার একটা গুণ হচ্ছে আমাদের অমরত্ব এবং কবিতা। কেন? কারণ আপনি কবিতার মধ্য দিয়ে অমরত্ব লাভ করতে পারবেন। যেমন শেক্সপিয়র তার বন্ধুকে অমরত্ব করে রেখেছেন, জন ডান তার প্রেমিকা বা তার বিলাবেটকে অমরত্ব করে রেখেছেন কবিতার মাধ্যমে। যদি তিনি এই কবিতাগুলো না লিখতেন তাহলে আমরা আজকে তার প্রেমিকাকে নিয়ে কথা বলতাম, তার বিলাবেটকে নিয়ে কথা বলতাম না ভাইয়া, তাহলে এই চিন্তা করার বিষয় এটা। পোয়েট্রির মধ্য দিয়ে অমরত্ব প্রদান করেছে। এই দুইটা বিষয় হচ্ছে আমাদের মেইন থিম, অর্থাৎ পাওয়ার এবং হোলিনেস, এই দুইটা বিষয় ভালোবাসার মধ্যে তিনি দেখিয়েছেন এবং কবিতার মধ্যে তিনি অমরত্বটাকে দেখিয়েছেন। থিমটা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এখন এই কবিতার 5টা স্ট্যান্জা আছে। প্রথম দিকে কথাগুলো এইভাবে বলা হয় যে মাঝবয়সী আমাদের জন ডান একজন স্পিকার এবং সে তার এক বিদ্রুপকারী এক বন্ধু ছিল, তার বিদ্রুপকারী বন্ধুকে চুপ করে থাকতে বলছে। ভাই তুই চুপ থাক, বন্ধু তুই চুপ থাক, আর কিছু বলিস না। কেন? কারণটা হচ্ছে তিনি অর্থাৎ জন ডান বা স্পিকার তার প্রেমিকাকে ভালোবাসতে চান। এতে করে কার কি সমস্যা হচ্ছে? অর্থাৎ জন ডান তার প্রেমিকা বা তার বিলাবেটকে ভালোবাসতে চান, কিভাবে ভালোবাসবে না বাসবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার বন্ধু এখানে মাঝখান দিয়ে কথা বলে। এটা হচ্ছে এই জন্য জন ডান তার বন্ধুকে বলে, ভাই বন্ধু তুই একটু চুপ থাক, আর কিছু বলিস। ক্লিয়ার? যতটুকু বলছি ক্লিয়ার হয়েছে? দাদা বন্ধু জি কি ভাইয়া। বলছিল? বুঝি নাই, আবার বলেন, কি বললেন আপু? তার বন্ধু জন ডানকে কি বলছিল তাই এইরকম একটা কবিতা লিখে ফেললো? ওটাতে যাচ্ছি আমরা। এখন অনেক সময় এরকম হয় না, ছেলেরা ভালো বলতে পারবো, মেয়েদের মধ্যে এটা হয় যে কেউ হচ্ছে কাউকে ভালোবাসতে চায়, কাউকে পছন্দ হয়েছে, প্রপোজ করবে কিনা, মাঝখান থেকে একজন বন্ধু আসবে, ছেলেটা কেমন, মেয়েটা কেমন, না এরকম করা যাবে না। তা আমার পছন্দ হয়েছে, আমি তাকে ভালোবাসতে চাই, তোর সমস্যাটা কি? বিষয়টা হচ্ছে হুট করে মাথা আগায় একটা কথা বল। অর্থাৎ জন্নান এখানে বলতেছে আমি কোনো ধরনের হস্তক্ষেপ চাচ্ছি না, আমি আমার ভালোবাসার মধ্যে কারো কোনো ধরনের হস্তক্ষেপ চাই না। ক্লিয়ার হয়েছে এতটুকু? অর্থাৎ তিনি পছন্দই করে না কোথায় কি করতেছে, জি ভাইয়া। তার কোনো সমস্যা নেই। জন্ডান বলতেছে তোমরা কোথায় কি করতেছো না করতেছো আমার তো কোনো এতে সমস্যা নেই, আমার বেলায় এত সমস্যা নেই। এটা হচ্ছে তার প্রশ্ন, যে তিনি শুধু কি করেন, জন্ডান শুধু একাকী এবং এটাই হচ্ছে হিপোক্রেসি ভাই। আচ্ছা, জন্ডান এখানে কি বলতেছে? জন্ডান শুধু কি চাচ্ছে? একাকী এবং তার প্রেমিকা, তারা দুইজন দুজনকে ভালোবাসবে, তারা যা করবে যা বুঝবে শুধু তাদের মধ্যে থাকবে। অর্থাৎ শুধু একাকী এবং তার প্রেমিকার কথা সে ভাবতে চান, আর বাইরের কারো কোনো মানুষের কথা ভাবতে চান না। বুঝেছেন? জি ভাইয়া। বাস্তবে আমরা যেটা হয়, এরকম হইলে দিন শেষের আগে একেবারে হয়ে সর্বশেষ বিরক্ত হয়ে শেষ একটা কথা বলে ফেলে, ভাই তুই তোর দিকে তাকা, তোর নিজের মন, তোর যা আছে, তোর প্রেমিকা, তোর ভালোবাসার মানুষের দিকে দেখ, আমার দিকে তাকাতে আসিস। ঠিক জন্ডানো এখানে তার বন্ধুকে সে একই কথা বলে যে নিজের মন এবং তার সম্পদের দিকে তাকাতে। এখানে তার সম্পদ বলতে তার নিজস্ব জীবনটার দিকে তাকাতে বলছে, তার মনের দিকে তাকাতে বলছে। তোমার মন কি বলে তুমি তোমার কাজে লাগাও, আমাকে বলতে। এই কথাটা আবার জন্ডান এসে পরবর্তীতে বলেছে। ওকে, এবং শেষে তিনি বলেন যে তুমি তোমার অবস্থান সম্পর্কে চিন্তা করো, তুমি যে জায়গায় আছো বা তুমি প্রেম না করে তুমি আমাকে প্রেমের উপদেশ দিয়ে যাচ্ছ, তো এরকম কথাগুলো হচ্ছে সে তার বন্ধুকে বলে যে তুমি তোমার অবস্থান সম্পর্কে চিন্তা করো, এটা আমার পরামর্শ। অর্থাৎ জন্ডান তার বন্ধুকে কি পরামর্শ দিল? তার নিজের অবস্থা সম্পর্কে, নিজের অবস্থান সম্পর্কে। এখানে নিজের জন্ডান অবস্থা একটা কথা বলেন। আচ্ছা, ওটা ক্লিয়ার হইছে। এখানে জন্ডান এখন আরো একটা কথা বলেন, যদি তোমার নিজের অবস্থান, নিজের মন এসব কোনো কাজ না থাকে, তাহলে তুমি আমাদের রাজার বিষয়ে ভাবতে পারো। রাজার অনেক সমস্যা থাকে, সেই সমস্যাগুলো ভেবে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করো। ভালো কথা বলছি।
যে তোমার যদি আসলে কোনো কাজ না থাকে তুমি রাজার কাছে যাও, রাজার সমস্যা শুনো, সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করো। বুঝতে পারছেন? জি ভাই, কাজ না জি থাকলে ভাই। গাছ লাগাইতে বলেন, কাজ না থাকলে বৃক্ষরোপণ করতে বলেন। হ্যাঁ, এই জন্য এখন এখানে আমাদের কবি জর্ডান বলতেছেন কার কি ভাবার, কে কি ভাবতেছে ভাবুক, এতে আমার বা কবি বা হচ্ছে স্পিকারের আমরা কেউ হচ্ছে কোনো পরোয়া করি না। অর্থাৎ মানুষ একটাই, সে বলছে আমি এটাতে কোনো কিছু পরোয়া করি না, আমি আমার মতোই। তিনি চান, অর্থাৎ জর্ডান চাচ্ছে যে সবাই আমার থেকে দূরে থাকুক, আমি এখানে একাই আমার বিলাপের সাথে ভালো আছি। বুঝেছেন? এরপর জি ভাইয়া। আমাদের জনরা, এরপর মূলত এই যে আমাদের কবি জনরা কিছু প্রশ্ন ছুড়ে দেন কবিতার মাধ্যমে, যে ব্যক্তিরা তাকে হচ্ছে সবসময় এরকম সমস্যায় ফেলতো, এরকম হচ্ছে মূলত হচ্ছে প্রশ্ন করতো বা বাম হাত ঢুকাই দিয়ে মূলত হচ্ছে তার কথা নাড়ার বা হচ্ছে তার কাছে সহায়তা করার নামে তার ক্ষতি করার চেষ্টা করতো, সে মানুষদেরকে জনরা এখানে হচ্ছে কিছু প্রশ্ন তুলে দিয়েছেন। সেই প্রশ্নগুলো কি বলছে? তিনি প্রশ্ন করেছেন, সে যে ভালোবাসে, তার বিলাপেটকে এত ভালোবাসে, এতে কি কারো কোনো ক্ষতি হচ্ছে, বা আমার এই ভালোবাসা দ্বারা কি কারো কোনো ক্ষতি হচ্ছে, বা এই যে আমাদের দীর্ঘশ্বাস, এই যে ভালোবাসার মধ্যে দীর্ঘশ্বাস আসে, ভালোবাসার মানুষটাকে দেখলে বুক কি হয়, কাঁপাকাঁপি শুরু হয়ে যায় এবং শ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে যায়, বা একটা শান্তির দীর্ঘশ্বাস বের হয়। যেভাবে বলেন না কেন, একটা দীর্ঘশ্বাসের ব্যাপার আছে। এই যে আমাদের দীর্ঘশ্বাসটা, অর্থাৎ জর্ডান এবং তার বিলাপেট, তার ওয়াইফের নাম কি? এনি। অর্থাৎ জর্ডান এবং এনির কথা হচ্ছে এখানে। জর্ডান বলতেছে এবং এই যে তার বিলাপেট, দুজন মিলে বলতেছে এই যে আমাদের দীর্ঘশ্বাসটা, এই দীর্ঘশ্বাসের জন্য কি সামুদ্রিক বা সমুদ্রের মধ্যে যে ব্যবসায়িক জাহাজগুলো আছে, এরা কি ডুবে গেছে? আমরা যে এত দীর্ঘশ্বাস আমার ভালোবাসার জন্য, এই দীর্ঘশ্বাসের জন্য কি সামুদ্রিক ব্যবসায়িক জাহাজগুলো ডুবে গিয়েছে, নাকি তাদের চোখের পানিতে বন্যা বয়ে গেছে? মানে সে রাগান্বিত হয়ে প্রশ্নগুলো করতেছে, সে মানুষদের বিপক্ষে। এরকম স্বাভাবিক হয় না, একা একাই বকবক করে কিছু মানুষ। তো ঠিক এরকম এখানে জর্ডানও করতেছে যে আমাদের এই ভালোবাসার দ্বারা কি কারো কোনো ক্ষতি হয়েছে, আমাদের এই দীর্ঘশ্বাস কি কোনো সামুদ্রিক ব্যবসায়িক জাহাজ ডুবিয়ে দিয়েছে, নাকি তার চোখের পানিতে বন্যা বয়ে গেছে, অথবা তার ভালোবাসার এই যে শীতলতা, ভালোবাসলে ঠান্ডা একটা মাথা ঠান্ডা হয়ে যায়, ভালোবাসার মানুষটাকে দেখলেই রাগ নিয়ন্ত্রিত হয়ে যায়, মাথা ঠান্ডা হয়ে যায়, একটা শীতলতা অনুভব হয়। তো এই শীতলতা দ্বারা কি যে বসন্ত আসে প্রতি বছর বছর, এই বসন্ত কি দূরে সরে গেছে, আর পৃথিবীতে আসবে না? এই কথাগুলো জর্ডান বলতেছে। এবং এই যে দূরে সরে গেল, নাকি হচ্ছে দূরে সরে না গিয়ে শরীরের এই যে বয়ে মূলত হচ্ছে রক্তের মধ্যে কোনো ভাইরাস বা কোনো প্লেগ বা কোনো হচ্ছে এইসবের রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, সেটা রোগীর সংখ্যা যেভাবে স্বাভাবিক মৃত্যুবরণ করে সেভাবেই হচ্ছে, আমাদের ভালোবাসার জন্য তার বেশি মারা যাচ্ছে না। শোনা যাচ্ছে এখন ক্লিয়ার আছে? জি ভাইয়া। জি ভাইয়া, এখন শোনা যাচ্ছে। নাকি আমাদের ভালোবাসার জন্য সেনাবাহিনীর সৈন্যরা যুদ্ধ করা থামিয়ে দিয়েছে, তারা তো তাদের কাজ চালিয়ে যাচ্ছে, সবাই সবার কাজ চালাচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? আবার বলেছেন যে এই যে ওদিকে যে আইনজীবী ছিল, এই আইনজীবী যারা মূলত হচ্ছে আইন আদালতে কাজ করে, এই আইনজীবীরা কি তাদের মামলা লড়াই করা বন্ধ করে দিছে? আমাদের এই দুইজনের ভালোবাসার জন্য এই আইনজীবীরা কি তাদের মামলা লড়াই করা বন্ধ করে দিছে? আসলে কোনো কিছুই তো থেমে নেই, সব কিছুই নিজের গতিতেই চলতেছে। তাহলে মানুষের সমস্যাটা কোথায়? তিনি আর তার প্রেমিকা একান্ত সময়ে কাটালে মানুষের তো সমস্যা হওয়ার কথা না। এটা হচ্ছে জর্ডানের কথা, যে আমি এবং জর্ডান এবং তার প্রেমিকা যদি একান্ত সময় কাটায়, এটাতে মানুষের সমস্যা হচ্ছে কেন? মানুষের তো সমস্যা হতো না, তাদের সবার তো নিজের কাজ নিজ গতিতে চলতেছে, কারো কাজ তো থেমে নেই। ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। দ্বিতীয় স্ট্যান্ডা ক্লিয়ার? এবার তৃতীয় স্ট্যান্ডায় কবি কিছু তুলনামূলক কথা বলেছে। তিনি বলেন মানুষের যা ইচ্ছে হয়, মানুষের যা ইচ্ছে হয় তাদের বলুন, তারা যা মন চায়, যা ইচ্ছে হচ্ছে তারা বলুন। তিনি এবং তার প্রেমিকা কিছুই মনে করেন, তারা চুপচাপ থেকে যায়। কারণ তারা কি, তারা ভালোবাসার জন্য এমন বেহায়া হয়েছে। যাই বেহায়ার কথাটা বলে নাই, আমি উদাহরণস্বরূপ বললাম যে তারা আসলে ভালোবাসার জন্য এমন হয়েছে, মানুষজন কি বলে বলুক তাদের কোনো কর্ণপাত হয় না, তাদের শরীরটা শুয়ে গেছে।
জি ভাইয়া। তুলনা করেছেন, যেমন তিনি নিজেকে এখানে মোমবাতির সাথে তুলনা করেছেন। এই যে মোমবাতি নিজের ক্ষয়ের জন্য নিজেই দায়ী। মোমবাতিতে আগুন জ্বালাই দিল, সে মানুষকে আলো জ্বালাচ্ছে, আলো ছড়াচ্ছে, কিন্তু নিজের ক্ষতিটা সে নিজেই করে যাচ্ছে। মানুষকে আলো দেওয়ার জন্য একটা মোমবাতি নিজেই ক্ষয় করে নিজেকে বিলিয়ে দিচ্ছে সবার সাথে। তো এখানে জর্ডান সেই ঠিক সেটাই তুলনা করছে, যে তিনি নিজেদের মোমবাতির সাথে তুলনা করেছেন যে নিজের ক্ষয়ের জন্য নিজেই দায়ী, এবং তিনি এখানে নিজেদেরকে ঈগল এবং কবুতরের সাথে তুলনা করছেন। এছাড়া তাদের যে প্রেমটা, এই প্রেমটাকে রূপকথার সেই ফিনিক্সের সাথেও তুলনা করেছেন, এবং তিনি এবং তার প্রেমিকা ভালোবাসায় রহস্যময় ভাবে মরে যেতে চান, আবার জীবিতও থাকতে চান। এই তুলনাগুলো করেছেন। এখন ঈগলের সাথে বা কবুতরের সাথে কেন তুলনা করছেন? কারণ এই ঈগল এবং কবুতর এমন প্রাণী, এরা ভালোবাসার জন্য প্রায় জীবন দিয়ে দিতে পারে। এই জন্য এখানে তাদের তুলনা করছে। এবং কে কি করলো না করলো এইসব পাখিদের কোনো যায় আসে না। তারা তাদের, অর্থাৎ এখানে কবি বুঝিয়েছেন মোমবাতির মতো করে তারা নিজেরাও নিজেদের শেষ করে ফেলছে। ঈগল এবং কবুতরের মতো করে তারা কখনোই হারিয়ে যাবে না। তারা প্রয়োজনে এর জন্য মৃত্যুবরণ করতে রাজি আছে দুইজনে, অথবা জীবিত থাকতে রাজি আছে। ক্লিয়ার? ফিনিক্সের কথা বল, সেটা কি জন্য? আবার বলেন। ফিনিক্স ওইটা একটা সিম্বল হিসেবে আসছে। এছাড়াও তাদের প্রেমকে রূপকথার ফিনিক্সের সাথে তুলনা করছেন, এটা? হ্যাঁ দাদা। ফিনিক্স কি কাজ করতো? ফিনিক্স পাখিগুলো সবসময় কি করে? ফিনিক্সের গল্প আমরা কোথাও পড়ি নাই? মনে করে এই যে রূপকথার ফিনিক্স পাখি, এটা হচ্ছে আমাদের প্রাচীন গ্রিক পুরাণে আছে। এই প্রাচীন গ্রিক পুরাণ অনুসারে ফিনিক্স হচ্ছে একটা অগ্নি পাখি বা আগুনের পাখি। আর এটা এমন একটা পবিত্র আগুনের পাখি যার জীবন চক্র আবর্তিত হয় হাজার বছর। অর্থাৎ যমদূত আসার ঠিক আগে ফিনিক্স পাখি নিজেদের বাসা কি করে, নিজেরাই আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর নির্মম ভাবে দগ্ধীভূত হয়ে এই পাখিগুলো তাদের বাসা ভস্ম থেকেই মূলত আবার জন্ম হয়ে নতুন জীবন লাভ করে। অর্থাৎ তাদের বিষয়টা কিরকম আমি একটু ক্লিয়ার করে বলি। প্রাচীন গ্রিক মাইথোলজিতে এই বিষয়টা বলা হয়েছে যে ফিনিক্স পাখিগুলো কি করে, হাজার হাজার বছর ধরে থাকে একটা বাসার মধ্যে। যখন তাদের মৃত্যুর সময় আসে, অর্থাৎ যে মৃত্যু হচ্ছে যে যমদূত বা হচ্ছে তাদের জীবনটা যে নিতে আসে, আসার তারা যখন বুঝতে পারে যে আমার জীবনটা এখন নিতে আসবে, তারা নিজেরাই, যে অগ্নি পাখি তারা আগুন ছড়াতে পারে, নিজেদের বাসার মধ্যে আগুন দিয়ে তারা নিজেরাই মৃত্যুবরণ করে। সেইখান থেকে যে ছাই বা এসটা তৈরি হয়, সেখান থেকে আবার ফিনিক্সটা নতুন করে জন্ম। বুঝতে পারছেন? জি ভাইয়া। কথা ক্লিয়ার না ভেজাল আছে? 100% ক্লিয়ার। ক্লিয়ার। শুনতে পাই নাই ফিনিক্স পাখি সম্পর্কে কি কি আচ্ছা, যে শুনতে পাইছেন এখন একটু বলেন তো, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। যে বুঝতে পারছেন বলেন। ফিনিক্স পাখি হচ্ছে গ্রিক মাইথোলজি বা গ্রিক পুরাণ অনুযায়ী একটা অগ্নি পাখি, যেটা হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে। এটা তখন সে নিজের বাড়ি, নিজের গায়ের আগুন দিয়ে পুড়িয়ে দেয়, সাথে নিজেও সেই আগুনে মারা যায়। এবং সেই আগুনের অবশিষ্ট যে ছাই থাকে, সেই ছাই থেকেই আবার তাদের জন্ম হয়। তাহলে কি বুঝলাম? ফিনিক্স পাখির মূল বিষয়টা কি? ছাই থেকে বারবার জন্ম নেয় যে পাখিরা, তাদেরকে ফিনিক্স বলা হয়। তাদের রূপকথার গল্পটা এটাই যে তারা মৃত্যুবরণ না করার জন্য, তারা মৃত্যুবরণ করতে চায় না বলেই তারা কি করে, নিজেরাই নিজেদের বাসাতে আগুন দেয়, দিয়ে সেখানে আত্মাহুতি দেয়, নিজেরাই মারা যায়। এবং সেই যে অবশিষ্ট ছাইগুলো থাকে, সেই ছাইগুলো থেকেই তারা আবার জন্ম, অর্থাৎ তাদের মৃত্যু হয়, সেই ছাই থেকে আবার তারা জন্ম হতে পারে। এটাই মূলত রূপকথা সেই ফিনিক্স পাখির গল্প। এবং সেটার উদাহরণ টেনে আমাদের জর্ডান এই কথাগুলো এখানে বলেছেন। ক্লিয়ার? কথা বলেন। হ্যাঁ দাদা। জি ভাইয়া। জর্ডান এখানে কি কথাটা বলেছিল, যে ফিনিক্স পাখির মতো যে কথাটা তিনি এখানে বলেছেন, যে এই ফিনিক্স পাখির মতো তারাও তাদের জীবনটা
প্রয়োজনে বিলিয়ে দিবে অথবা তারা বেঁচে থাকবে। ঠিক আছে? জি ভাইয়া। অর্থাৎ তাদের প্রেমটাকে, দরকার হলে এই প্রেমটাকে যেভাবে হোক, অর্থাৎ মৃত্যুর পরেও তারা ভালোবেসে যাবে, মৃত্যুর পূর্বে তো তারা এই জীবিত অবস্থায় ভালোবাসতেছে। আচ্ছা, এরপর মূলত কবি এখানে বলেন যে যদি তারা যদি আসলে ভালোবাসতে বা ভালোবেসে বাঁচতে না পারে, অর্থাৎ এই যে একজন আরেকজনকে ভালোবাসছে, এই ভালোবাসার মধ্যে থেকে তারা যদি বাঁচতে না পারে, তবে তাদের মরে যেতেও কোনো দ্বিধা থাকবে না, তারা মরে যেতেও রাজি, অর্থাৎ মরে যেতেও তারা কোনো দ্বিধাবোধ করবেন না। জরুরি না যে তাদের সমাধি ফলক, অর্থাৎ তারা মারা যাওয়ার পরে তাদের যে সমাধিস্থল বা তাদের যে কবর আছে সেখানে কোনো সমাধি ফলক থাকবে, এটা তাদের দরকারও হবে। সমাধি ফলক বুঝি? হ্যাঁ দাদা, গ্রেভস্টোন, যেটা খ্রিস্টানদের মৃত্যুর পর তাদের কবরের উপরে লাগানো হয়, আর ওখানে নেম থাকে, ডেট অফ বার্থ থাকে, আর হচ্ছে মৃত্যুর ডেট থাকে, বা তার কোনো বিশেষ কাজ থাকলে সেটা থাকে। এটা আগে খ্রিস্টানরাই করতো, মানে একটা কবর বাজাই যেটা আমাদের ইসলাম ধর্মে। এখন প্রায় সব ধর্মে এটা করে থাকে। ওনার নাম, কবে মারা গেল, কবে জন্মগ্রহণ করছে, ওনার মূল মূল কিছু কাজ, এটা হচ্ছে লেখা থাকে। তো এখানে জর্ডান এবং হচ্ছে তার বিলাবেটের যে কথাটা বলছে যে তারা যে ভালোবাসে, তারা ভালোবাসার জন্য যদি মৃত্যুবরণ করে, তাহলে তাদের কবরের উপরে সমাধি ফলকের মধ্যে তাদের ভালোবাসার কোনো কথা লেখা থাকতে হবে না বা লেখা থাকার দরকার নাই। এটা হচ্ছে তাদের কথা, বুঝতে পারছেন? বা তাদের প্রেম কাহিনী যে আছে, এই প্রেম কাহিনীটাকে স্মরণীয় করে লিখে রাখার জন্য এটা দরকার নেই। অর্থাৎ এই যে সনেটের মধ্যে তারা তাদের জায়গা করে নেবে, অর্থাৎ সনেট দ্বারা এখানে কি বুঝিয়েছে? সনেট দ্বারা এই পোয়েট্রিকে বুঝিয়েছে, তারা কবিতাকে বুঝিয়েছে। তারা এই কবিতার মধ্যেই মূলত কি হয়ে থাকবে? স্মরণীয় হয়ে থাকবে, তারা জায়গা করে নেবে, তাদের আলাদা করে কবরের ফলকের উপরে তাদের ভালোবাসার কথা স্মরণ করে রাখার দরকার নাই। তারা এই কবিতার মাধ্যমে এই পুরো পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবে, তারা জায়গা করে নেবে এবং এতেই তারা খুশি। একটা সুন্দর ঘটি যেমন মৃত মানুষের অস্থিকে মাহাত্ম্য দান করে, ঠিক তেমনি ভাবে কবি ও তার প্রেমিকাকে মাহাত্ম্য দান করে। এখানে ঘটি বলতে একটা পাত্র বুঝিয়েছে, এখানে ঘটি বলতে একটা পাত্র বুঝিয়েছে, যে পাত্রটাতে মানুষের অস্থি, বিশেষ করে যারা সনাতন ধর্মের এরা বুঝবেন যে একটা পাতিলে করে মূলত মানুষের অস্থিটা নিয়ে মূলত হচ্ছে গঙ্গায় চলে যাওয়া হয়, বা এরকম আগের দিনেও প্রচুর পরিমাণে খ্রিস্টানদের মধ্যেও ছিল যে মানুষের অস্থি বা হচ্ছে সেকেন্ড ইয়ারে আমরা একটা কবিতা বলেছিলাম, ওর গ্রেসিয়ান আর্ন, জন মিল্টনের, সরি জন কিটসের সেই গ্রেসিয়ান আর্ন যে পাত্রটা, সেই পাত্রটার কথা বলতেছে, এই ঘটি বা পাতিলটার কথা বলতেছে, যে এইরকম ঘটি যেমন মৃত মানুষের অস্থিকে কি করে একটা মাহাত্ম্য দান করে, অর্থাৎ এরকম ঘটিগুলো দেখলে এটা বুঝে ফেলে যে এটা হচ্ছে কোনো মানুষের অস্থি কোথাও নিয়ে যাওয়া হচ্ছে বা কোথাও রাখা হয়েছে। তো ঠিক কবি বলতেছে যে তেমনি ভাবে আমাদের ভালোবাসাটা, এই কবিতাটাই তেমন ভাবে কবিতা মূলত হচ্ছে কবি ও তার প্রেমিকাকে মাহাত্ম্য দান করবে। এই পোয়েট্রি মূলত হচ্ছে আমাকে এবং আমার বিলাবেটকে একটা মাহাত্ম্য দান করবে, গ্লোরিফাই। মাহাত্ম্য কি? গ্লোরিফাই করা, সবার সামনে তুলে নিয়ে আসা। ক্লিয়ার? এবং সর্বশেষ স্টেজে কবি এখানে বুঝিয়েছেন আমাদের কবিতা দ্বারা যে আমাদের পরবর্তী প্রজন্ম, কবি বলতেছে যে আমার যে পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে, অর্থাৎ তারা এই কবিতা পড়ে তার বিলাবেট এবং জনডানকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে যে আসলে ভালোবাসতে হলে জনডানের মতোই ভালোবাসা উচিত, বউ পাগল হওয়া উচিত, এবং তাদের ভালোবাসার পবিত্রতাকে স্বীকৃতি দিবে। তারা কবির চোখকে আয়নার সাথে তুলনা করবে যেখানে সম্পূর্ণ পৃথিবীর প্রতিচ্ছবি ভেসে উঠবে। মানে কি কবি কি বুঝিয়েছে? অর্থাৎ তার বিলাবেটকে দেখে তার বিলাবেটের চোখে সে সম্পূর্ণ পৃথিবী দেখতে পেত, এই কথাটা বলছে। একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে থাকবে, একজন আরেকজনের চোখে এক একটা পৃথিবী দেখতে পাবে, অর্থাৎ নিজেকে দেখতে পাবে, নিজেকে দেখা মানে নিজেই একটা পৃথিবী, সেই পৃথিবীকে দেখতে পাবে। ঠিক এই কথাটাই কবি এখানে কবিতায় বলেছেন যে হচ্ছে একটা আয়নার সাথে তুলনা করবে যেখানে সম্পূর্ণ পৃথিবীর প্রতিচ্ছবি ভেসে উঠে, শহর বন্দর সবখানে তারা দুজন ভালোবাসার প্রতীক হয়ে অমর হয়ে থাকবে। যতদিন এই কবিতা সাধারণ মানুষজন পড়বে ততদিন তারা অমরত্ব অর্জন করে থাকবে। বুঝতে পেরেছেন? কথা বলেন।
জি ভাইয়া। আবার বলেন স্ট্যান্ডার্ড। কিছু বললেন? এই স্ট্যান্ডার্ডটা ক্যাচ করতে পারিনি ভাইয়া। সর্বশেষটা জি ভাইয়া। সর্বশেষে এখানে যে কথাগুলো বলা হয়েছে মূলত এই জায়গাটাতে ক্যানোনাইজ যে বিষয়টা এটার সাথে একটু আমি সম্পর্ক করে দিই এবং একটু বোঝার চেষ্টা করেন যে এই জায়গাটাতে কবি এই পোয়েট্রির কথা বলছেন যে তারা মূলত হচ্ছে এই সময়টাতে বা পরবর্তী প্রজন্ম এই কবিতার মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করবে এবং তাদের ভালোবাসায় মূলত পবিত্রতাটাকে তাদের যে ভালোবাসার পবিত্রতাটা এই পবিত্রতাটাকে স্বীকৃতি জানাবে এবং তারা যে মারা যাবে মারা যাওয়ার পরে তারা এই ক্যানোনাইজ তাদের এই ভালোবাসার পবিত্রতার জন্য ক্যানোনাইজেশনের মাধ্যমে তারা সাধুতে পরিণত হবে এবং এখানে মূলত হচ্ছে এই যে মারা যাওয়ার পরে যেমন ক্যানোনাইজেশনের মাধ্যমে সেন্টে পরিণত হয় ঠিক এখানে কবি বুঝিয়েছেন তারা মারা যাওয়ার পর এই পোয়েট্রির মাধ্যমে তারা ইমমর্টালিটি অর্জন করবে। বুঝতে পারছেন কোথায় মিলাইছে? একজন পবিত্র মানুষ মারা গেলে তাকে ক্যানোনাইজেশনের মাধ্যমে সেন্ট বা সাধুতে রূপান্তরিত করা হয়। কবি এখানে বুঝিয়েছেন তারা মারা গেলে তাদের ভালোবাসার পবিত্রতার জন্য এই কবিতার মাধ্যমে তারা ইমমর্টালিটি অর্জন করবে। অর্থাৎ এখানে কবিতাটা হচ্ছে ক্যানোনাইজেশন আর ইমমর্টালিটিটা হচ্ছে সেন্ট। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এই ক্যানোনাইজেশনের সাথে পোয়েট্রির মিলানোর জন্য এত কিছু আমাদের জানা। বুঝতে পারছেন? আমার অবস্থা খারাপ, ঘুমে শেষ। বেশি ফ্যান দিলে হয় কি জোরে ফ্যানটা দিলে এই সাউন্ডটা আচ্ছা এখন বলেন কারো কোনো জায়গায় সমস্যা আছে? না ভাইয়া। যারা লাইভ যারা না লাইভ ভাইয়া। বলেন। আর আপনারা যারা মিটে আছেন আপনাদের অনুরোধ করব আপনারা প্রায় 60-65 জন আছেন সবাই লাইভে গিয়ে একটা করে কমেন্ট করে আসেন যে আজকে ক্লাস কেমন লাগছে বা এই ক্লাস থেকে আপনি কি বুঝতে পারলেন বা কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে করুন। আমি সেখান থেকে উত্তরটা দেব আর এর মধ্যে আমি আপনাদের নোটটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। নোটটা দেখার পরে আপনারা আমাকে কিছু জানান। আমার কথা বুঝতে পারছেন? ভাইয়া লাস্টে যে তুলনার কথাটা বলছেন ওটা আরেকবার বলেন। বুঝেন নাই? দুইবার বলছিলাম তো। মূলত সর্বশেষ স্ট্যান্ডার্ডে যে বিষয়টা বলতেছে সর্বশেষ স্ট্যান্ডার্ডে বলতেছে যে এই যে পরবর্তী প্রজন্ম তারা যে মারা গেল মারা যাওয়ার পর তারা কি হবে এই যে তারা যে কবিতা লিখতেছে এত কবিতা লিখেছে জন্ডান দা গুড মরো দা সানরাইজিং আ ভ্যালিডেশন ফর বিডিং মর্নিং এই যে ক্যানোনাইজেশন এখানেও সে তার বিলাভেডের কথা বলছে এত কবিতা লিখে যাচ্ছে এই কবিতার মাধ্যমে তারা কি করতেছে অমরত্ব লাভ করবে এই কবিতা এই পৃথিবীতে যতদিন থাকবে যতদিন মানুষ এই কবিতা পড়বে ততদিন জন্ডার এবং তার ওয়াইফ এলির কথা জানবে অর্থাৎ তার অমরত্ব লাভ করলো এই কবিতার মাধ্যমে। তো এই কথাটাকে বুঝিয়েছেন কিভাবে টাইটেলটা যদি খেয়াল করেন ক্যানোনাইজেশন আমি বলেছিলাম ক্যানোনাইজেশনটা কি ক্যানোনাইজেশন হচ্ছে অর্থাৎ একটা পবিত্র মানুষ একজন সম্মান পাওয়া মানুষ একজন শ্রদ্ধা জানানো মানুষ একজন বিশ্বস্ত মানুষ কি হয় ক্যানোনাইজেশনের মাধ্যমে সেন্টে রূপান্তরিত হতে পারে অর্থাৎ সাধু হতে পারে। তো কবি এখানে ঠিক কথাটা বলছে যে এই যে আমরা ভালোবাসার জন্য মারা যায় তা আমাদের যে ভালোবাসার পবিত্রতা আছে পবিত্রতা বা স্পিরিচুয়াল লাভ যেটা তাদের যে পবিত্রতা সেই পবিত্রতাটাই এই যে পোয়েট্রি লেখা হচ্ছে তাদের ভালোবাসার গল্পগুলো বা তাদের ভালোবাসার জন্য এই কবিতার দ্বারা ইমমর্টালিটি অর্জন করবে। অর্থাৎ এই পোয়েট্রি মিন্স হচ্ছে ক্যানোনাইজেশন দ্বারা সেন্ট ঠিক এরকম বিষয়টা ক্যানোনাইজেশন এই ক্যানোনাইজেশনের মাধ্যমে কি হবে সেন্টে রূপান্তরিত হচ্ছে ঠিক এখানে পোয়েট্রির মাধ্যমে ইমমর্টালিটি তারা অর্জন করতেছে। বিষয়টা এরকম যে তারা যে মৃত্যুবরণ করলো এই শহর বন্দর সবখানে সারা পৃথিবীতে মূলত হচ্ছে তাদের ভালোবাসার প্রতীক হিসেবে এই কবিতার মাধ্যমে তারা অমরত্ব লাভ করতেছে। যেমন একজন সাধু বা হচ্ছে একজন পবিত্র মানুষ কি করে মৃত্যুর পর ক্যানোনাইজেশনের মাধ্যমে সেন্টে রূপান্তরিত হয় তো তারাও মৃত্যুর পর পোয়েট্রির মাধ্যমে ইমমর্টালিটি অর্জন। ক্লিয়ার হয়েছে?
কথা বলেন। জি ভাইয়া। এখন একটু কমেন্ট করেন কারো কোনো প্রশ্ন থাকলে, অথবা আপনাদের এই কবিতা সম্পর্কে ক্লাস করার পর ধারণাটা কি, এবং যারা রিয়েক্ট করেন না রিয়েক্ট করেন। এটা বলার কারণ হচ্ছে এই ক্লাসটা আপনাদের রিয়েক্ট এবং এক একটা কমেন্টের জন্য, একজনের 4-5টা কমেন্টের জন্য আরো 10 জন মানুষের কাছে পৌঁছাবে, যে মানুষরা হয়তো এই ক্লাসটা রেকর্ড ক্লাসটা করার ফলে তাদের এই ক্যানোনাইজেশন কবিতাটা সম্পর্কে ক্লিয়ার। এই ক্যানোনাইজেশনের এইভাবে বিস্তারিত আলোচনা আমি চ্যালেঞ্জ করে বলবো, আপনি কথা বলবেন, সারা ইউটিউবে দেখবেন, অন্যান্য গ্রুপে ক্লাস করবেন, এইভাবে বিস্তারিত এই দুইটা টার্মকে এইভাবে কানেক্ট করার বিষয়টা আপনি কথা বলবেন। আপনি বলেন এই যে যেভাবে সিস্টেমটা, এই ক্যানোনাইজেশন বিষয়টা আপনি কবিতার কোথাও খুঁজে পাবেন না, যে কেন ক্যানোনাইজেশন নাম দেওয়া হলো, কিন্তু তারা তাদের ভালোবাসার পবিত্রতার জন্য এই কবিতার মধ্য দিয়ে ইমমর্টালিটি অর্জন, অর্থাৎ জন ডান এই কবিতাগুলোতে আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন, যা কিছু বুঝাচ্ছেন তার বিলাবেটকে নিয়ে, তার প্রেম নিয়ে, তার ভালোবাসা নিয়ে, সে কথাগুলো কি মিথ্যা বলেছেন? পৃথিবীতে ভালো থাকতে হলে স্বামী স্ত্রীর ভালোবাসাটা গুরুত্বপূর্ণ। যদি সেটা গুরুত্বপূর্ণ না হয়, সন্তান ভালো হবে না, তাদের এই যে সম্পর্কটা ভালোবাসার না হইলে, সেটা যদি ঝগড়া বিবাদের হয়, সেই প্রভাবটা সন্তানের উপর পড়বে, সন্তান শিখবে, সেই সন্তান যখন বিবাহ করবে, স্বামী স্ত্রী হবে, তখন তাদের মধ্যে সেটা ঝগড়া লাগবে, এভাবে দিনের পর দিন চলে। এজন্য কবি এখানে একটা বিষয় কিন্তু বোঝাচ্ছে বারবার তার কবিতাগুলোতে, যে আসলে ভালোবাসা দিয়ে সবকিছু অর্জন করা সম্ভব। বুঝতে পারছেন? জি ভাইয়া। তবে জি ভাইয়া। বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে ডানের মতো হাসবেন্ড চায়, কিন্তু ছেলেরা আবার এরকম হইতে পারে না। কি ঠিক বলছি? বুঝিনি কি বলছেন, আবার বলেন। বললাম যে বাংলাদেশে বিশেষ করে প্রায় মেয়েরাই, কিছু মানুষ বাদ থাকবে স্বাভাবিক, সবাই যে এক না, বেশিরভাগ মেয়েরাই হচ্ছে জন্ডারের মতো হাজবেন্ড চায়, ট্রু হাজবেন্ড, যেটা যারা হচ্ছে এক নারীতে আসক্ত, তাই না? এটা ভুল, সবাই বিল গেটস চায়, বিল গেটস এর মতো স্বামী স্বামী চায় সবাই, সেটা আর তো সুন্দরী চায় ক্যাটরিনার মতো আলাদা। ছেলেরা। একটা বিষয় চিন্তা করেন, টাকা পয়সা থাকার পরেও এই হেলেন হচ্ছে কিন্তু প্যারিসের সঙ্গে পালাই গেছে, সেই গ্রিক মাইথোলজিতে। বিল গেটস তো কেমন, টাকা পয়সা দিয়েও সবকিছু হয় না, বুঝেছেন? অতুল ভাই, জি ভাইয়া। জি ভাইয়া। ক্লাস তাহলে সে কে শুনে কার কথা ভাই? কে শুনে কার কথা ভাই? বুঝে নাই? বলতেছি ভাইয়া, কে শুনে কার কথা? ওই বাস্তবতা যে তো এরকম হয় না ভাই, মেয়ে খুব যত রেয়ার। ভালো কিছু পায়, আপনি যত ভালো কিছু থাকুক না কেন, আমাদের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা শেষ হবে। টাকা পয়সা আছে তখন সুখ নেই, সুখ আছে টাকা পয়সা নেই। তো আমার মতে বিশ্বাস হচ্ছে যে আপনার সুখ থাকুক, টাকা পয়সা না থাকুক, সেটাই ভালো। অর্থাৎ দিনটা চলুক, মাসটা চলুক, এরকম আপনার ইনকাম একটা থাকলে আপনি সুন্দর একটা সংসার করতে পারবেন। যখন আপনার কাছে টাকা পয়সা বেশি থাকবে, আপনার চাহিদা আরো বাড়বে। ঘরে একটা এসি থাকবে, আপনার মনে হবে আরো দুটো এসি লাগানো দরকার। বাইরে কি হচ্ছে হোক, গ্রিন হাউস ইফেক্ট হয়ে বাইরে গরম হয়ে সবাই মরে যাবে, যান, সমস্যা। কিন্তু আপনি যখন একটা ছোটখাটো চাকরি করবেন, সুন্দর একটা বিয়ে শাদী করবেন, বাবা মাকে নিয়ে একটা গাছতলার নিচে একটা সুন্দর বাড়ি উঠাবেন, সুন্দর প্রকৃতির আবহাওয়া থাকবে, চারদিকে গাছ, গ্রাম্য পরিবেশের মধ্যে থাকবে। শহরে ওটা সম্ভব, একটা জায়গা নিয়ে শহরের চারপাশে, বাড়ির মাঝখানে চারপাশে গাছ, কি সুন্দর করে সেখানে কিন্তু থাকবে, কোনো গরম থাকবে না, এভাবে থামতে হবে না। আচ্ছা, এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে? কমেন্ট করে দেখি কারো প্রশ্ন আছে কিনা কমেন্টের মধ্যে। কেউ কমেন্ট করে না, কতগুলো কমেন্ট করতে বললাম, 100টা কমেন্টই হয়নি। ভাই আমি কমেন্ট করছি, দেখেন। এখন 100টাই হলো না। আচ্ছা, মন থেকে বলেন তো ক্লাসটা বুঝতে পারছেন কিনা?
শুনতে দেয় আমার কথা? হ্যালো হ্যালো, বুঝছি ভাইয়া। বলছিলাম একটু মন থেকে আলহামদুলিল্লাহ ভাই, ক্লাসটা নিয়ে ক্লাসটা আপনার বুঝছি। অনুভূতিটা কি? ফিলিং জাস্ট ওয়াও ভাই। যাক। আচ্ছা, এইখানে মিটের মধ্যে এমন কেউ আছেন পেইড কোর্সে ভর্তি হন নাই কিন্তু ক্লাস করলেন আজকে, আজকে প্রথম ক্লাস করলেন, ভর্তি হন নাই এমন কেউ, অথবা আজকে ক্লাস করছেন এমন কেউ, যে কোনো দিক থেকে একজন হতে পারে। একটু বলেন। কেউ নাই? সবাই এখানে যারা আছেন পেইড কোর্সে আছেন? একটু কথা বলেন, যিনি আছেন একটু কথা বলেন। আমি জাস্ট জিজ্ঞাসা করবো যে আপনি ক্লাসটা বুঝতে পারছেন কিনা, আপনার ক্লাস কেমন আছে, আপনার কাছ থেকে আমি শুনতে চাই। বলেন, বললে প্রবলেম নাই, ভাইয়া জাস্ট আস্ক করবে ক্লাস কেমন লেগেছে এই আর কি। সমস্যা নেই, আমরা বলবো না যে আপনি পেইড কোর্সে জয়েন এই করেছেন। হয়তো ভাইয়া অনেকেই চলে গেছে। সবাই চলে গেছে ভাইয়া, এখন তো বেশিজন নাই। ওই যে বলছিলাম চলে গেছে অনেকে, মাত্র কয়েকজনই আসছি আমরা। নোটটা দিতে চাইছিলাম না, ঠিক আছে আপনাদের নোটটা দেই, আপনারা নোটটা দেখেন এবং হোমওয়ার্ক কি করবেন। জি ভাইয়া, নোটটা দিয়ে দেন। ভুলে গেছি। আচ্ছা, ওই যে মেজাবিন আপু, সরি মেজাবিন আপু আছে, জেসমিন আপু? না, আপু নাই ভাইয়া, আপু হচ্ছে ফার্স্ট ইয়ার দমনে ক্লাস নিচ্ছে। ও, তাহলে হচ্ছে ওই যে মেজাবিন আপু যে কাজটা করতো উনি করবে নাকি আপনাদের কাউকে দায়িত্ব দিবে প্রত্যেকটা ক্লাস এবং পিডিএফ এর লিংক যেভাবে প্রতিদিন আপডেট করে দিত এইভাবে ক্লাস অনুযায়ী আপডেট করে দিবেন। জি ভাইয়া, জি জি। ক্লাসগুলো আচ্ছা ঠিক আছে। যারা হচ্ছে থার্ড ইয়ার, জান্নাত আপু করে তো, আপু যাবেন, আপুকে বললে আপুই করে দিবে, প্রবলেম নাই। না আপু এখন বিয়ে শাদী করছে তো। ভাইয়া আজকে তাহলে এই ক্লাসটা, তারপরেও আপু অনেক সময় দেওয়ার চেষ্টা করতেছে। আপনি শুধু পিডিএফটা দেই, পিডিএফটা একটু দেখেন, এরপরে হচ্ছে শেষ করি। ভাইয়া ভিক্টোরিয়ান পোয়েট্রি দ্য লোটাস লেটার্স এটা কি শেষ হয়েছিল? হ্যাঁ, চারটাই শেষ করে দিছি তো। লোটাস ইটার্স, তারপর হচ্ছে টিকুলাস, ওইখানে টনি। লিঙ্কে গেলে টিটোনাস ওটা আসতেছে যে বারবার। বুঝি নাই, আবার বলেন। ওই ক্লাসের লিঙ্কে গেলে বারবার টিটোনাসটা আসতেছে, দ্য লোটাস লেটার্সটা আসতেছে না কেন? তাহলে ওটা মানে উল্টা পাল্টা হয়েছে, লিঙ্ক গুলো ওটা নিচের দিকে দেখবেন। মানে ক্লাস 14 এও টিটোনাস দেখা যাচ্ছে, ক্লাস 15 এও টিটোনাস দেখা যাচ্ছে। আপনি রিসেন্ট ক্লাসগুলো দেখবেন, লাস্টের রিসেন্ট ক্লাসগুলোতে আমি হচ্ছে লোটাস ইটার্স আর টিটোনাস ক্লাসটা দিয়েছি। একটু পেইড গ্রুপে যারা আছেন একটু দেখেন, পেইড গ্রুপের মধ্যে আমি পিডিএফটা দিয়েছি, একটু পিডিএফটা ওপেন করেন। এখানে বেশি কিছু আমি দেই নাই, সর্বপ্রথম আপনাদের এটা গ্লান্স দেওয়া আছে, এটা গ্লান্সের মধ্যে অথর, ফুল টাইটেল, রিটেন টাইপ, পাবলিশ ডেট, জানরা, টোন, টোটাল লাইনস, স্ট্যান্জা, রাইম স্কিম, টাইম সেটিং, প্লেস সেটিং দেওয়া আছে। এরপর ক্যানোনাইজেশনটা কি জিনিস, ক্যানোনাইজেশনের পয়েন্ট গুলো দেওয়া আছে। তারপর এই পুরো কবিতার ইন্ট্রোডাকশন, কোন ফর্মে লেখা, রাইম স্কিমটা কিভাবে কি হয়েছে এই বিষয়টা আছে। পরবর্তীতে সামারি আছে, এরপর অ্যানালাইসিস আছে। আপনাদের হোমওয়ার্ক হিসেবে যা থাকবে তা হচ্ছে আপনারা এখানে এটা গ্লান্স অবশ্যই করবেন। এরপর হচ্ছে সামারি, অর্থাৎ লিখবেন, করবেন তো অবশ্যই, লিখবেন কোনগুলো, সামারি, এরপর হচ্ছে অ্যানালাইসিস। এই তিনটা জিনিস আপনাদের খাতায় লিখে পোস্ট করতে হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? অ্যানালাইসিসটা হচ্ছে মানে প্রত্যেক স্ট্যান্জা ভিত্তিক, তো আমি ধরেন এগুলা যদি বাংলায় বুঝছি, ইংরেজিতে তো মানে না লিখি তাইলে হবে না? বুঝলি, আরেকবার বলেন, মানে বাংলায় যেটা বুঝছেন সেটা আপনি ইংলিশে লিখবেন।
হ্যাঁ মানে সেটা না লিখলে হবে না, বাংলায় হ্যাঁ লিখছি। অবশ্যই, কেন হবে না? আমি তো ওইটাই বললাম, আমি যে বাংলাগুলো বলছি সেটারই ইংলিশটা এখানে দেওয়া আছে। আমি যে গল্পগুলো আপনাদের বললাম সেটাই ইংলিশটা পড়ে, ইংলিশটা যখন আমি লিখছি, নোটটা বানাইছি, এরপরে এখান থেকে বাংলাগুলো আমি খুঁজছি করে এখান থেকে হয়তো দুই একটা ওয়ার্ড এদিক সেদিক বা কোনো সেন্টেন্স সেখানে বেশি আছে, আমি হয়তো বলতে গেলে দুই এক কথা বেশি চলে আসে, দুই এক কথা কম আসে, এটা হওয়াটা স্বাভাবিক না? জিনিস একই কথা একই বিষয়, জাস্ট একই লিখতে হতে পারে। কবিতাটা কি পড়তে হবে? কবিতাটা আমার কথা বুঝে শুনেন, বই থেকে কবিতা। পুরো নোটটা যা দেওয়া আছে আপনি পড়বেন, ইন্ট্রোডাকশন সহ। এর বাইরেও আপনি যদি কবিতাটা পড়তে পারেন পড়বেন, পড়তে তো বাধা নেই, আপনি যত পড়তে পারেন পড়েন, কিন্তু বাধ্যতামূলক আপনাকে এই তিনটা জিনিস ভালো মতো পড়তে হবে, খাতায় লিখতে হবে এবং পোস্ট করতে হবে। এবং একটা জিনিস যেটা আপনার করতে হবে, এই যে সামারিটা আপনাকে অবশ্যই না দেখে লিখতে পারতে হবে, তাই বলে মুখস্থ না। আপনি সামারিটা এমন ভাবে পড়বেন, আমি যেভাবে বুঝাই দিলাম, পড়বেন, বুঝবেন, বুঝার পরে চেষ্টা করবেন এটা ইংলিশে নিজের মতো করে লেখা। অন্তত সামারিটা যেন আপনি লিখতে পারেন, অন্তত সামারিটার বাংলাটা যেন আপনার মাথায় আজীবন থাকে, আজীবন না থাকলে অন্তত থার্ড ইয়ারের ফাইনাল এক্সাম পর্যন্ত যেন থাকে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এতে করে জি আপনার ভাইয়া। তাহলে আজকে আমরা এখানে শেষ করি। অবশ্যই সবাই হোমওয়ার্ক করেন। আচ্ছা, আগামীকাল কি ক্লাস আছে? প্রতিদিনের ক্লাস কি? হ্যাঁ, প্রতিদিনের ক্লাস 22-23 আগামীকালকেও আছে। আপনারা কি আগামীকাল ক্লাস করবেন নাকি সময় যাচ্ছে? আপনি যদি চান ভাইয়া, আপনি যদি চান ভাইয়া তাহলে একদিন গ্যাপ দিলে ভালো হয় সময় লাগে, ভাইয়া। তাহলে আগামীকাল থাক। আগামীকাল আমি সমস্যা নাই ভাইয়া, যদি করাইতে চান তাহলে। তাহলে আগামীকাল থাক। আপনাদের ক্লাস আমি হচ্ছে 23 তারিখে নেই। সরি, জি ভাইয়া, কালকে 23 তারিখ আগামীকাল কি ভাইয়া? এটা আমরা নিজেরা আত্মস্থ করি এইটা কালকে এটা আপনারা মধ্যে। এরপর আমি 24 তারিখে হচ্ছে ক্লাস দিব আপনাদের। দেখ, কেন এটা বললাম? আর একদিন সময় পাইলে পড়াটা গোছানো হয়, হোমওয়ার্কটা করা যায়। আপনি যদি রুটিনটা খেয়াল করেন, আমাদের ক্লাসগুলো এইভাবে আছে 22, এরপর 23, এরপরে আছে 26 তারিখ। কেন এইভাবে? কারণ 22-23 এর পরে 26 দেওয়ার কারণ এই মাঝখানে ডেটগুলোতে প্রিপারেশন বেস প্রিভিয়াস ইয়ার বা আপনাদের ইমিডিয়েট সিনিয়র যারা, যাদের কালকে থেকে ফাইনাল ইয়ারের পরীক্ষা, থার্ড ইয়ারের পরীক্ষা শুরু, তাদের রিভিশন ক্লাস হবে। আমার সমস্যা নাই, আমি আগামী 24 তারিখে, এই যে আপনাদের ক্লাসটা হচ্ছে 24 তারিখে নিব, 23 তারিখের ক্লাসটা এই 24 তারিখে মূলত হচ্ছে প্রিপারেশন বেসে স্টুডেন্টদের তো রাখবো, আপনারাও থাকবেন। আমি যে কবিতাটা আপনাদের পড়াবো তাদেরও ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু তাদের নেক্সট পরীক্ষা থাকবে 16 এন্ড 17 সেন্সুরির উপর। ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। জীবন ভাই জিন্দাবাদ। আপনি পানি কি কয়? খান।